11 জনের অবদান আজকে এই রিপোর্টটাই তার ধারণ করে আছে। আমি আরেকটু বলবো ওনাদের সম্বন্ধে, কারণ আজকে ওনাদের সম্বন্ধে না বললে ঠিক হবে না জিনিসটা। এবং যেই কমিটিটা গঠিত হয়েছিল আপনারা লক্ষ্য করে দেখবেন, এক একজন এক এক বিষয়ে পারদর্শী ওনারা, এবং এক একজন এক একটি প্রতিষ্ঠানে ওনারা কর্মরত। সেই অর্থে একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা গঠন করতে পেরেছিলাম। এই কমিটির সাথে আপনারা জানেন খুবই ঘনিষ্ঠভাবে সমর্থন দিয়েছে আমার সিপিডির কলিগ। সিপিডি এবং একই সাথে যে নাগরিক ফোরাম আছে আমাদের সিপিডি সচিবালয় হিসেবে, সেই নাগরিক ফোরামের সচিবালয় আমাদের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা এখানে উপস্থিত আছেন, এবং আমাদের যে প্রায় 150-র মতো সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, তাদের সহযোগিতা পেতে রেখে এই প্রতিবেদন তৈরি করা কষ্টকর হতো। সিপিডি কলিগরা এই কাজের সাথে যারা যুক্ত হয়েছে, তাদের সাথে ইউএনডিপি থেকেও আমার 2 সহকর্মী এই কাজের সাথে যুক্ত হয়েছিলেন। প্ল্যানিং কমিশনকে সরকারের অংশ হিসেবে আমাদের সাথী সমর্থন দিয়েছে, এবং আপনারা দেখছেন যে সরকারের সম্ভবত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। এটা একদিক থেকে বেশ লক্ষণীয় একটি বিষয়। এই কাজটি তৈরি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে। আমি বলেছিলাম যে বাংলাদেশের এইরকম একটি পরিবর্তন কালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি, সেটা কোনো আর্থিক মূল্যে মূল্যায়ন করাটা ঠিক হবে না। সেহেতু আমার সহকর্মীরা এই যে 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের চলমান দায়িত্বগুলোর পাশাপাশি এটা করেছেন, এবং একই রকমভাবে আমার সিপিডির যে গবেষকরা কাজ করেছেন, তাদের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ ইত্যাদির ভিতরে পাশাপাশি এগুলি করেছেন, এবং নাগরিক প্ল্যাটফর্মের যারা ঢাকার বাইরে কাজ করেছেন, তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কে কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন, আপনারা তো জানেন তথাকথিত কি একটা সিটিং অ্যালাউন্স আছে সব মিটিংয়ে, একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। আমরা একটু আগে মূল্যায়ন করছিলাম যে এইরকম একটি কাজ যদি পরামর্শকদের দিয়ে করানো হতো তাহলে কত খরচ হতো। কারণ এই কাজের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের পেশাজীবীদের, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা আছে, তাদের সক্ষমতা এবং কৃতিত্ব প্রদর্শন করেছি, এবং বিভিন্ন সময়ে যে বিদেশি পরামর্শক এনে দেশীয় সক্ষমতাকে ছোট করে দেখানো হয়, সেইটার একটি উচিত জবাব দেওয়া আমরা চেষ্টা করেছি। এবং আমাদের মূল্যায়ন হলো, যদি এটা ঠিক মতো কি প্রকল্প বানিয়ে করা হতো, কত বলেছে, এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা। যদি প্রত্যেকের আপনার পরামর্শকের দাম এবং আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এইটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই, এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই। আজকের আলোচনা আর খুব বেশি করব না, কিছুটা হয়তো সামনের দিকের আলোচনা করব। সেটার করার আগে আমি সেটা করব, শেষে করব সামনে, কারণ এই রিপোর্ট দিয়ে কি হবে? রিপোর্ট কি ধুয়ে খাবো?
রিপোর্টটা দিয়ে কি হবে এটা তো এর পরের বিষয় থাকবে, এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে, নাকি এদেরকেও দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে? সেই প্রশ্নের জবাব এত শেষের দিকে আমাদের মতামতগুলো আমরা বলব। কিন্তু তার আগে আপনারা তো পুরো রিপোর্ট পেয়ে গেছেন, আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো গোপনীয়তার ভিতরে কাজ করেছি। আপনারা পুরো রিপোর্ট পেয়েছেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা হাতে দেওয়ার পরপরই আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন যে এই রিপোর্টটি এখনো আমরা সাবধানতার কারণে খসড়া শব্দটা লিখে রেখেছি, কারণ এখনো দু একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা। প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে, 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখা হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করা এবং ছাপিয়ে এটা বের করার জন্য। এটার সম্পাদনা মানে ভাষাগত সম্পাদনা, ওখানে দেখবেন ইংরেজি, আমেরিকান ইংলিশও আছে, আবার ব্রিটিশ ইংলিশও আছে। ওটার ভিতরে অনেক সময় বিলিয়নও আছে, কোনো সময় ক্রোরও আছে। এগুলোকে আমাদের সম্পাদনা করতে হবে, আমরা সেটা করব। করার পরে এটা আমরা বের করব। আপনারা দেখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টার অফিসকে যে এইটার গ্রন্থস্বত্ব কার কাছে থাকবে, মালিকানা কার কাছে থাকবে গ্রন্থস্বত্ব। আমাকে বলা হয়েছে এটা সরকারের কাছে থাকবে। সেহেতু আপনারা দেখবেন যে গ্রন্থস্বত্ব দেওয়া আছে বাংলাদেশ সরকারকে। যদিও আমরা এটা রচনা করেছি, কিন্তু এটার ভিতর দিয়ে সরকারের পক্ষ থেকে এই দলিলটি মালিকানা ওনারা গ্রহণ করেছে, ওনারা এটাকে নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছে। এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার, এটা মনে করি। আর যেখানে ভিতরে যে সমস্ত মতামতগুলো দেওয়া আছে সেগুলি প্রত্যেকটি ব্যক্তি যিনি লিখেছেন তাদের ব্যক্তিগত মতামত, এটা সরকারের। সেহেতু গ্রন্থস্বত্ব সরকারের আছে, কিন্তু ওখানে প্রদত্ত মতামত বিশ্লেষণ এগুলির জন্য যদি কাউকে আপনারা বকাবকি করতে চান, সেটা তাহলে আপনাদের সামনে আমার এই যে সহকর্মীরা বসা আছেন তাদের করবেন, অন্য কাউকে না। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের, সেটা হলো যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটাকে প্রস্তুত করলাম, এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি। একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি। আপনারা যদি লিস্টটা দেখেন, আপনাদের সামনে দেওয়া আছে যে এইটার ভিতরে যে আলোচনাটা হয়েছে। আমার যে ভূমিকা আছে, ভূমিকার ভিতরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে এই দলিলটি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি, সেটার প্রথম তো অবশ্যই গবেষকরা যে যা নিজের যে জ্ঞান বুৎপত্তি সেটার উপরে তারা ভিত্তি করেছেন, সেহেতু তাদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে। একই সাথে তারা তারপরে যে বিভিন্ন তথ্য উপাত্ত সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে পাওয়া যায় সেগুলি তারা ব্যবহার করেছেন সবচেয়ে সাম্প্রতিকতা। তারপরে যেটা হয়েছে যে সেটা হলো যে সমস্ত বিষয়ের সাথে অন্যান্য বিশেষজ্ঞরা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের সাথে পরামর্শ করা হয়েছে। কোনো সময় এককভাবে, কোনো সময় গোষ্ঠীবদ্ধভাবে, এবং দেশি এবং বিদেশিদের সাথেও এটা করা হয়েছে। এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা হিসাবে দেখবেন এখানে মোট
আমরা 60টি সভায় মিলিত হয়েছিলাম এবং এই 60টি সভার ভিতরে আমার এই কলিগসরাই আমরাই প্রায় 18 বার নিজেদের মধ্যে সভা করেছি। আপনারা চিন্তা করে দেখেন 90 দিনের ভিতরে 18 বার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম, সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে 18 বার এখানে আমরা মিলিত হয়েছি। এছাড়া বা আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে 22টি, আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে, দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম ওই ঘরে প্ল্যানিং কমিশনে, সেটা হলো ছাত্র নেতৃবৃন্দের সাথে যারা আন্দোলন সংগ্রামী ছিলেন সেরকম মানুষদের আমরা প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটা খুবই মনে রাখার মতো আর কি। সেই কিভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। এই শিক্ষার মানসম্পন্ন শিক্ষা এবং সবল কর্মসংস্থান এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেদিন এনেছিল। তো এই প্রস্তুত করার ক্ষেত্রে আমরা আরো সবাইকে উদাত্ত আহ্বান দিয়েছিলাম যে আপনারা জানেন এই আপনাদের মনে আরো কিছু আছে নাকি। অনেকে ফোন করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না, এসে সামনাসামনি বলবো। আমরা বলেছি দেখেন, আমি প্রথম থেকে বলছি আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। এই ঘটনা কিভাবে ঘটলো এইটি হলো আলোচনার বিষয়। সেহেতু ব্যক্তিগত যদি আরো কোনো তথ্য উপাত্ত থাকে এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFI বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন। এইটা তাদের কাজ হবে, আমাদের কাজ চোর ধরা না। আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। এখন যে বিষয়টি এর সাথে এসছে সেটা হলো যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেখবেন 340 জন বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছে। সেই 340টি ধারণা আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা পাঠ করেছি, আত্মস্থ করার চেষ্টা করেছি। সেহেতু এই পুরো প্রক্রিয়াটা আপনারা এইটাকে আপনাদের কাছে আমি জোর দিয়ে এত সময় নিয়ে বলছি এই জন্য, যদি এই প্রক্রিয়াটা আমরা না বুঝি তাহলে এই দলিলের কিন্তু বৈধতার জায়গাটা আপনারা ধরতে অসুবিধা হবে। কারণ এটা পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে এটা বেরোনোর সাথে সাথে বিভিন্ন জন আপনারা সহ প্রশ্ন করা শুরু করবেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন, ওই তথ্য নাই কেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত। আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখেনি, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেছেন যে এইটা মূলত যে 23টি পরিচ্ছদ এখানে আছে, সেই 23টি পরিচ্ছদের ভিতরে এবং আমার ভূমিকা সহ আরেকটু আছে, সেটা হলো যে 5টি বিষয়ের ভিতরে আমরা এটাকে ভাগ করেছি। প্রথম ভাগ হয়েছে সামষ্টিক অর্থনীতি, দ্বিতীয় ভাগ আছে বিভিন্ন খাতওয়ারি আলোচনা, তৃতীয় ভাগ আছে কাঠামোগত বিভিন্ন বিষয়াদি এটার ভিতরে আছে, তারপরে আছে মানব সম্পদ এবং সুরক্ষা ইত্যাদি বিষয় ওখানে আছে, আরেকটা আছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রশ্ন যেগুলি আমাদের সামনে এসেছে সেইটা, এবং সবশেষে কিছু আগামী দিনের তাৎক্ষণিক কিছু কর্তব্য, আমরা 5টা কর্তব্য আমি তুলে ধরেছি আমরা ওখানে, সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু আপনাদের প্রশ্ন আমরা নিব, তার আগে যদি আমার সহকর্মীরা কেউ 2-1টি বিষয়কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন, যেটা এখন পর্যন্ত আপনাদের পত্রিকাতে, পত্রপত্রিকায় সেইভাবে এখনো আসার সুযোগ হয়নি, আস্তে ধীরে এটা হবে। তো আমি প্রথমে প্রফেসর ইউসুফকে রিকোয়েস্ট করছি যেভাবে আছেন সেইভাবে আমি বলার জন্য। কোনো একটা বা দুটো বিষয় বলবেন না, 2 মিনিট।
প্রফেসর ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জি, ধন্যবাদ স্যার। প্রথমে আমি একটু কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি, সেজন্য আহ্বায়ক হিসেবে আপনার অনুরোধের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি যেহেতু ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং আপনাদের সামনে যে রিপোর্টটি দেওয়া হয়েছে, আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা যদি উদ্যোগ ভালোভাবে নিতে পারি তাহলে আমাদের এখানে অনেক বেশি পরিমাণে সম্পদ আহরণ করা সম্ভব। কারণ আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, গতকালকেও আমরা বলেছি যে 43 কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে সরকার যে বা এনবিআর যে দাবি করে যে 1 কোটির উপরে 3 নাম্বার আছে, এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার। এটি কিন্তু আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ টিম নাম্বার সেটি না, এবং এটি বের করার জন্য এনবিআরকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি এটি সম্ভব কিনা, কিন্তু সেই কোনো মেকানিজম নাই। কেউ যদি মারা গিয়ে থাকে অথবা কেউ যদি না থাকে, এই সঠিক পরিসংখ্যানটা আমাদের হাতে নাই। এটি একটি জিনিস। 43 লাখ বা যে পরিমাণ রিটার্ন সাবমিশন দেয়, সেখানেও আপনারা দেখবেন এর একটা বড় অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, 15-16 লাখের মতো। আর আরেকটা অংশ হচ্ছে জিরো সাবমিশন, তারা কিন্তু জিরো ট্যাক্স সাবমিশন, যেহেতু রিটার্নটা কপিটা অনেক ক্ষেত্রে লাগছে অনেকগুলো পরিষেবা নিতে গেলে, আর 20 থেকে 22 লাখের মতো ট্যাক্স দিচ্ছে। তাহলে আমরা যে এত বড় ইকোনমির কথা আমরা বলছি, তার মানে বিরাট একটা অংশ কিন্তু ট্যাক্স নেটের বাইরে আছে। এখন এই ট্যাক্স নেটের বাইরে আনার জন্য যে উদ্যোগগুলো দরকার, যে অটোমেশনটা দরকার, তো সেই উদ্যোগটা অনুপস্থিত আছে, এবং সেটাকে সামনের দিকে নেওয়ার জন্য কি কি করণীয় দরকার সেটিও কিন্তু আলোকপাত করা হয়েছে, এবং একটা ম্যাট্রিক্সের মাধ্যমে সেখানে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম সেই বিষয়গুলো দেওয়া আছে। তার মানে এখানে কিন্তু আমি মনে করি অন্তত 1 কোটির উপরে মানুষ এখানে, মানে ট্যাক্স পেয়ার্স আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, এটা জাস্ট আমি ধারণা করছি, বিভিন্ন যখন আলোচনা করেছি যে 1 কোটির উপরে যদি ট্যাক্স পেয়ার্স আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও, যেটা আমাদের একটা আমরা বলি যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রেভিনিউ যে ফোরকাস্টিংটা করা হয়, এখানে কিন্তু কোনো ধরনের এভিডেন্স বেসড অ্যানালিসিসটা নাই। ইভেন এনবিআর এর যে রিসার্চ সেলটা আছে, সেটাও কিন্তু সেইভাবে তাদের কোনো গবেষণার কাজ বা সেই ধরনের কোনো সক্ষমতাও নাই। আরেকটা হলো যে ট্যাক্স এক্সেমশনটা দেয়া হচ্ছে, যেটা আমরা বলেছি যে এই ট্যাক্স এক্সেমশনটা যদি আমরা অর্ধেকেও নামিয়ে নিয়ে আসতে পারি, আমরা জানি কিছু কিছু জায়গায় কিছু ইনসেনটিভ দিতে হয়, ফিসক্যাল ইনসেনটিভ দেওয়া লাগে আমাদের এগ্রিকালচার বা অন্যান্য যে সমস্ত প্রায়োরিটি জায়গায়, সেই 6% এর অর্ধেক যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে শিক্ষা বাজেট সেটি আমরা দ্বিগুণ করতে পারবো। আমরা যদি সেটা হেলথে খরচ করি, সেটাকে আমরা 3 গুণ করতে পারবো। তো এই কিন্তু রেশনালাইজেশন কোন ধরনের মানে কোন পদ্ধতি অবলম্বন করা হয় না, কিভাবে এই এক্সেমশন গুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু রিভিউ করা দরকার। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমরা একটা সাজেস্ট করেছি, বাইরে যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, 18 হওয়ার পরে তাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, ওই ইউনিক নাম্বারটা তার হোল দ্য লাইফ তার থাকবে, তাকে আইডেন্টিফাই করার জন্য। আমার মনে হয় এগুলো সুইডেনে আছে, ইংল্যান্ডে আছে, মালয়েশিয়াতে আছে। তো সেরকম যদি একটা ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে আমরা ট্র্যাক করতে পারবো। আরেকটা স্যার আমরা কয়েকটা একটু অল্পতে শেষ করি, ইন্টারঅপারেবিলিটি। সেরপর যে পরিমাণ ট্যাক্স হোল্ডিং নাম্বার আছে আমাদের সিটি কর্পোরেশন গুলোতে বা সারা দেশে, এই ট্যাক্স হোল্ডিং নাম্বার গুলোকেও আমরা যদি এনবিআর এর সাথে ইন্টারঅপারেবিলিটি করতে পারি, কারণ যাদের হোল্ডিং নাম্বার আছে তারা কিন্তু আসলে ট্যাক্স দেওয়ার মতো, কিন্তু যেহেতু ইন্টারঅপারেবিলিটি আমাদের সেই কোনো মেকানিজম নাই যে এনবিআর এর সাথে, যেমন বিআরটি এর সাথে আছে, সেভিং সার্টিফিকেটের সাথে আছে, তো সেই ইন্টারঅপারেবিলিটির জায়গাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড সিস্টেম কিন্তু সেখানে আমাদের আনার কিন্তু একটা সুযোগ আছে। আরেকটা হলো আপনি দেখবেন আমাদের যে ইনকাম ট্যাক্স আছে, তার টিডিএস থেকে, যেটাকে আমরা বলি ট্যাক্স ডিডাকশন এট সোর্স, সেটা কিন্তু 60% এর উপরে আসে। এখন মনে করেন আমার যে সিলিংটা, আমি
10% হয়তো আমি কোথাও থেকে যদি আমি অনারিয়াম পাই, অ্যাড সোর্সে 10% কাটে, বাকি 15% আমি পরবর্তীতে দিলাম কি দিলাম না, সেটা কিন্তু এখন এক্সিস্টিং মেকানিজমে আসলে ট্রেস করাটা যাচ্ছে না। এরকম আরো যদি আমরা এরকম অটোমেশন করতে পারি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ। ছোট করে আমার মনে হয় যে ওনাদের বলার সময় আজকে আপনি একদম 1 মিনিটে যদি কিছু বলেন, কারণ ওনাদের সঙ্গে কথা শুনতে এসেছি। আমি যেহেতু দেখেছি আন্তর্জাতিক শ্রম অভিবাসন, সেখানে করাপশনের জায়গাগুলো বের করতে যে 7টা চ্যালেঞ্জ আমরা এখানটায় এনেছি, তার ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল যে অভিবাসনের কস্টটা মারাত্মক, এবং সেই কস্টটা বিচার করতে যে করাপশনের জায়গাগুলো এসছে তার একটাই আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে প্রায় বাংলাদেশে 1.3 ট্রিলিয়ন হুন্ডির মাধ্যমে রিক্রুটিং এজেন্সিরা বিভিন্ন দেশে ভিসা ক্রয় করতে পাঠিয়েছে, যার ফলে শুধু যে দাম বেড়েছে এটা শুধু সেটাই নয়, মানে মানুষকে পে করতে হচ্ছে অনেক বেশি কস্ট, সেটাই নয়, বাকি ছটা ওনারা পড়ে নেবেন। ঠিক আছে, সেলিম। খুব সংক্ষেপে, এই ধরনের একটা কথা হতেই পারে যে দুর্নীতি সব দেশেই হয়, বাংলাদেশ ঠিক ব্যতিক্রম না। কিন্তু আমাদের রিপোর্টে যে জিনিসটা আমরা তুলে রেখেছি যে দুর্নীতির যে ব্যাপকতা এবং তার যে সংযুক্তি এবং ধরন, এটি কিন্তু একটা ভিন্ন ধরনের একটা বড় ধরনের গবেষণার একটা জায়গা আমার ক্ষেত্রে তৈরি হয়েছে বাংলাদেশে। এবং এই ক্ষেত্রে যে অতীতে যে সংস্কারের যে উদ্যোগগুলো সেটা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে এই সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো কিন্তু এখনো বিদ্যমান। সামনের দিকে যদি আমি শেষ করে কথা এভাবে, যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি, তার যদি একটা বড় ধরনের উন্নতি আশা আমরা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান করতে হবে। ধন্যবাদ ডক্টর সেলিম রায়হান। আমি সংক্ষেপে বলি, কয়েকটা বিষয় আমাদের কাছে মনে হয়েছে যে একটা ভালো করে বলেন, বাকিটা ওনারা পড়ে নিন। সো আমাদের কাছে মনে হয়েছে যে মূল যে আমি উন্নয়ন বাজেটটা দেখেছি, সেই উন্নয়ন বাজেটের মধ্যে প্রায় 40%, 23 to 40% টাকা আসলে নানাভাবে তছরূপ হয়েছে, এবং এটা এককভাবে ঘটেনি। আপনি বলছেন সরকারি ব্যয় 40% তছরূপ হয়ে গেছে। গুড, থ্যাংক ইউ। ফেরদৌসা বেগম, মোটামুটি অনেক কিছু চলে আসছে আজকে আপনারা দেখছেন। আমি শুধু একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, যেটা নাকি হয়তো আপনারা খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করার ছোট্ট একটা কাজ করার চেষ্টা করেছিলাম যে 2020 থেকে 2024 পর্যন্ত বিদাতে যে সমস্ত ইনভেস্টমেন্ট গুলো রেজিস্টার্ড হয়েছে সেগুলোর একটা ডেটা নিয়ে আমরা একটা অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম। সেখানে একটা জিনিস আমরা দেখলাম যে খুবই ইন্টারেস্টিংলি প্রায় 1300-1350 ডেটা আমরা দেখেছি সেখানে। তারপরে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শনের ইনভেস্টমেন্টটা ছিল আপনার 10 কোটির নিচে, 15 কোটির নিচে, 15 কোটি টাকার নিচে বিদাতে রেজিস্টার্ড হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা 4 লাখ থেকে 10 লাখও আছে। এত ছোট ইনভেস্টমেন্টের রেজিস্ট্রেশন বিদাতে কেন মানে যেতে হয়েছে, এটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। একটা ট্রেড লাইসেন্স দিয়েই তারা এই বিজনেসটা হয়তো করতে পারে। আসলে যে ফাইন্ডিংটা হয়েছে সেটা হলো যে শুধু যে ব্যক্তি খাতে বিনিয়োগ কম ছিল তা না, অনেক ছোট ছোট বিনিয়োগকেও বিভিন্ন ধরনের নিয়ম কানুনের মধ্যে ফেলে অসুবিধার মধ্যে রাখা হয়েছে। কিছু বলেন, একটু শেষ করে নিয়ে তারপরে বলি। আমি একটা টাকার অঙ্কে হয়তো বা বড় না, কিন্তু একটা বুদ্ধিভিত্তিক অসততা এবং বুদ্ধিভিত্তিক একটা দুর্নীতির যে সংস্কৃতি, সেটা এই রিপোর্টে আনার চেষ্টা করা হয়েছে।
এবং কেন বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েরা বেকারত্বের হারের বিচারে সবচেয়ে উপরে থাকবে, অথবা জলবায়ু তহবিল প্রস্তুতের ক্ষেত্রে অভ্যন্তরীণ যে তহবিলের কোনো ধরনের ম্যানেজমেন্টের স্বচ্ছতা থাকবে না, এই বিষয়গুলো সামনে আনা হয়েছে। টাকার বিচারে যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা প্রবণতা। অনেক অনেক ধন্যবাদ মিলনী। ডক্টর ইমরান হোসেন। তো আমি দারিদ্র, অসমতা এবং বাংলাদেশের যে তিনটা জিনিস দেখেছি। তো এখানে মূল জিনিসটা হচ্ছে যে দারিদ্রের দিক থেকে যে প্রোগ্রেস যেটা বলা হয়েছে, সেই প্রোগ্রেসটা আসলে মিনিংফুল না। এটার সংখ্যাগত দিকের চেয়ে এটার মিনিংফুলনেসটা অনেক ইম্পর্টেন্ট। এটা মিনিংফুল এই জন্য না যে যারা দরিদ্র সীমার উপরে আছে তারাও যদি মাসে 2 দিন কাজ না করতে পারে, তাহলে দারিদ্র রেখার নিচে মোট জনসংখ্যা বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। তো এই ধরনের একটা টোকা দিলেই পড়ে যাবে টাইপ অফ দারিদ্র ন্যারেটিভ, দারিদ্র বিমোচনের ন্যারেটিভ থেকে আমাদের উত্তর 2 দিন যদি একটা মানুষ কাজ না করে তাহলে দারিদ্র দ্বিগুণ, বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা। দ্বিতীয় ইমরান একটা ভালো এক্সপ্রেশন দিয়েছে, টোকা দিলে পড়ে যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে অসমতা থেকে ওয়েলথ ইনইকুয়ালিটি, মানে সম্পদের ইনইকুয়ালিটি। আমরা হাউস ইনকাম এক্সপেন্ডিচার সার্ভেতে ওয়েলথ ইনইকুয়ালিটি দেখি, যেটা আসলে খুবই অপ্রতুল একটা, আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি দেখার জন্য সার্ভে নেই, এটা একটা বড় সমস্যা। কিন্তু হাউস ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকেও দেখা যাচ্ছে যে আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি 0.85, যেটা ল্যাটিন আমেরিকার দেশগুলো যেটা অসমতার দিক থেকে সবচেয়ে উঁচুর দিকে ধরা হয় পৃথিবীতে, তার সমান আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি। তাহলে 10% অফ দ্য টপ ইনকাম যারা আছে তারা 85% অফ দ্য ওয়েলথ ওন করে। সুতরাং এটাও একটা অত্যন্ত, এবং এটার ইমপ্লিকেশন অসম্ভব গাঢ় ওভার দ্য লং টার্ম। থ্যাংক ইউ। 10% মানুষ 85% সম্পদের কর্তৃত্ব করছে। যে কোনো সংকটই সুযোগ সৃষ্টি করে। আমরা দেখেছি 2006, 7, 8, 9 এই সময়কালে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল এবং সংকটকে মোকাবেলার জন্য এটা বলে পরবর্তীতে এটা ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে, যেটা দ্রুততার জায়গা থেকে দীর্ঘমেয়াদে যে প্রকল্প সেগুলো দেখা হয়েছে। তো জ্বালানির ক্ষেত্রে যেটা বলবো, যে যেটা আমরা নিজস্ব জ্বালানি উৎপাদনের যে প্রচেষ্টা, সেটা বাদ দিয়ে এলএনজি আমদানিতে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি কিছু নির্বাচিত বৃহদাকার প্রকল্প দেখেছি খুবই ঘনিষ্ঠভাবে, এবং দ্বিতীয় যেটা বৃহদাকার প্রকল্প বলতে ঠিক মেগা প্রজেক্ট বলতে বোঝা যায়। মেগা প্রকল্প আমি দেখেছি, এবং আমি দেশের থেকে যে অর্থ পাচার হয়েছে এই দুটো জিনিস দেখেছি। প্রথমটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, এই বাড়িটা আপনি প্রাক্কলন করেছিলেন যে 50 লাখ টাকা দিয়ে বানাবেন, এটা থেকে আপনি ভাড়া পাবেন 50,000 টাকা করে, এবং তারপরে বিল পরিশোধ করবেন। কন্ট্রাক্টর এসে বলল যে বাড়ি 50 লাখ টাকা না, এই বাড়িতে খরচ করেছে 5 কোটি টাকা। এখন চিন্তা করেন যে এই বাড়ি আপনি তো আর 50,000 টাকায় ভাড়া দিতে তো আপনার এর বেশি তো আর পারবেন না। ও যদি বলে যে 5 কোটি টাকা, আপনি তো আর এটা 2 লাখ টাকায় ভাড়া দিতে পারবেন না, আপনি তো 50,000 টাকাতেই এই বাড়ি ভাড়া দিতে হবে, তাই না? কারণ সে ওখান থেকে টাকা সরিয়েছে। আমাদের অনেক মেগা প্রকল্প, আপনারা হয়তো বলবেন যে আমাদের কি এটা দরকার নাই, এটা কি দরকার নাই? অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে
থেকে যাচ্ছে। এই আর ভয় দেখানোর দরকার নেই, ঠিক আছে। এটা কয়েক প্রজন্ম ধরে পরিশোধ করা হবে। দ্বিতীয় যেটা আমি করেছি সেটা আপনাদের রিপোর্টে আসছে, সেটা হলো যে অর্থ পাচার। সেটা একটা পদ্ধতি ব্যবহার করে এটাকে পরিমাপ করার চেষ্টা করেছি। এটা ধরা নানানভাবে এটা যায়, এটা ধরা বেশ কঠিন, তবুও আমরা একটা আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করি এটা পরিমাপ করি। ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদ হোসেন, এরপর আমি টপিকে একটু ডেটা সম্বন্ধে বলতে বলবো। আমি পরীক্ষার সম্মুখীন করতে চাই, আপনাদের উপস্থিতিকে আমরা কতটা গুরুত্ব দেব এটার একটা অকাট্য প্রমাণ আমার কাছে আছে। কেউ বলতে পারবেন কোনটা? ওনাদের উপস্থিতিকে আমরা কত গুরুত্ব দিই, এটার একটা অকাট্য প্রমাণ আমার কাছে আছে। এটা কি রিজভি বা মামুন বা ওনারা কেউ বলতে পারবেন? একজনকে সুযোগ দিন। উত্তরটা বলে দেন। উত্তরটা হলো দেবপ্রিয় টাই করে এসছে। মুস্তাফিজ টাই পরে এটা কেউ অবাক হয় না, কিন্তু দেবপ্রিয় টাই পরে এটা আমি ঠিক রিকল করতে পারছি না আমি কবে এর আগে দেবপ্রিয়কে টাই পরে। এটা আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি ম্যাক্রোর শুধু একটা কথা এখানে উল্লেখ করতে চাই যে আমরা বলেছি যে বাংলাদেশ, আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য বাক্য দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো এখান থেকে বের হওয়ার উপায়টা কি। আমার মনে হয় বের হওয়ার তিনটা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নাই। অনেক ধন্যবাদ আপনাকে। এটা টপিক কাজ করেছি তথ্য উপাত্ত নিয়ে। আপনারা জানেন যে আমরা একটা কি নাম দিয়েছি, আপনারা জানেন যে উন্নয়নের যে বয়ানে খলনায়ক পেয়েছি, এই উন্নয়নের বয়ানের খলনায়ক হলো তথ্য উপাত্ত। সেই তথ্য উপাত্তের রহস্য কিছু বলেন। না, আমার মনে হয় যে বাংলাদেশের তথ্য উপাত্ত নিয়ে সন্দেহ প্রকাশ করার যে পেশাদারি জায়গা থেকে আমরা অনেকদিন ধরেই করছি, আপনারাও আপনাদের পেশাদারি জায়গা থেকে করেছেন। আপনারা দেখবেন যে এই শ্বেতপত্রের নাম দেওয়া হয়েছে একটি উন্নয়নের যে বয়ান আছে তার ব্যবচ্ছেদ, উন্নয়ন আখ্যানের। আপনারা এই নামটা কিন্তু ভালো ব্যবহার করেন না, এই নামটা আপনারা ব্যবহার করবেন। এই ডাইসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, একটি উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ করা হয়েছে। হ্যাঁ, এবং এই উন্নয়ন আখ্যানের যে ব্যবচ্ছেদ করা হয়েছে, আমার মনে হয় যে তার মধ্যে সবচাইতে বড় ভাবে যেটা বের হয়ে এসছে সেটা হলো যে বাংলাদেশে তথ্য উপাত্তকে ব্যবহার করে এই উন্নয়ন আখ্যান তৈরি করা হয়েছে, এবং যার সাথে বিগত সরকারের যে রাজনৈতিক তাদের শক্তি তৈরি করার যে চেষ্টা, তার একটা মূল জায়গা ছিল এটা। আমরা নিশ্চিতভাবে এখন বলতে পারি আমাদের কাছে কিছু দালিল প্রমাণ, কিছু কারিগরি প্রমাণ, কিছু আমাদের কাছে মানুষ যা আমাদের বলেছেন তার ভিত্তিতে যে আমাদের সন্দেহাতীত ভাবে আমরা এখন সন্দেহ প্রকাশ করতে পারি যে এর ভিতরে বড় ত্রুটি আছে, এবং এই ত্রুটিকে বের করে বাংলাদেশের উন্নয়নের প্রকৃত চিত্র বের করে সামনের দিনের উন্নয়নের পরিকল্পনা করতে। ধন্যবাদ। আপনার মানে খুবই ইন্টারেস্টিং আলোচনা শুনেছি। কোন মন্ত্রীর কাছে ইনফ্লেশন কত বাড়ত আর কোন মন্ত্রীর কাছে প্রবৃদ্ধির হার কত বাড়ত, কারা কোথায় ফাইল কতদিন ধরে রাখতো, কিভাবে ফেরত দিবে, এইগুলি তো সব এখানে দেখা হয়নি, কিন্তু কোনোদিন সময় গল্পে এগুলি আমরা আলোচনা করব। আমি শেষ করব। এখন শেষ করার আগে আপনাদের সাথে আমার সহকর্মীদের আমি একটু পরিচয় করে দিতে চাই, যারা এই গবেষণার কাজে এবং সহযোগিতায় আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন। টেকনিক্যাল টিমের নেতৃত্ব দিয়েছেন তৌফিকুল ইসলাম খান, আর আমাদের যে কমিউনিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিক্স তার নেতৃত্ব দিয়েছেন আমাদের তারানুল জিনান। আপনারা তারানুলকে চেনেন, কই তারানুল কই? আর আমার অন্য কলিগরা যারা এই একসাথে কাজ করেছেন, আমরা তাদের এখানে নিয়ে আসছি। আপনারা একটু ওনাদের জন্য জোরে একটা হাততালি দেন।
এই সুন্দর করে একটা ছবি তুলে নেবেন, এদিকে চেপে আসেন। হ্যাঁ, আরেকটু চেপে আসেন সবাই। এই ছবির কপি লাগবে কিন্তু বাবা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শেষ করি। শেষ আমার মনে হয় যে ডক্টর জাহিদ হোসেন অলরেডি শুরু করেছেন, সেটা হলো সামনের দিকে। আমরা গতকাল যখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্টটা দিই, উনি বলেছেন এইটি একটি উত্তরাধিকারের জন্য একটি সম্পদ হয়ে থাকবে। আমাদের বক্তব্য হলো যে শুধু এটা যেন সম্পদ হয়ে না থাকে, সম্পদের থেকে যেন আয় আসে। আর সম্পদের থেকে আয় আসতে হলে যে সমস্ত বিশ্লেষণ আমরা সমাজ দিয়েছি সেগুলির প্রতি কাজ করতে হবে। আপনারা জানেন যে সবচেয়ে বড় যে কথাটা আমরা বলেছি, কিছুটা সেলিম রাহান শুরু করেছিলেন, সেটা হলো, আমি এক লাইনে বলি, সেটা হলো যে ক্রনিক ক্যাপিটালিজমকে বলতাম না চামচাপুজিবাদ, তো চামচাপুজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, ক্লেপ্টোক্রেসির বাংলা কি হবে, এটা হলো চোরতন্ত্র। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতা, আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা, তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। 2018 নির্বাচনের পরে নির্বাচন কত হলো 2024-এ শেষ। যে তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এইটার বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্র। এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে, এবং সেই সামাজিক শক্তিকে অনেক ক্ষেত্রে অবশ করে দেওয়া হয়েছে। এটার ভিতরে কারা ছিল? এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল, এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল, এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন, এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে। এবং বিদেশিরা অপ্রয়োজনীয় ভাবে প্রশংসার কথা তখন তারা বলেছে, যেটার ভিত্তি এখন সন্দেহের ভিতরে আসছে। তো এই জায়গা থেকে বেরোনোর ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই সংস্কারে যেতে হলে যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে, এবং স্থিতিশীলতার কথা যখন বলি তখন দুটো স্থিতিশীলতার কথা বলি, একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, আর একটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকম ভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এটা বিপদসংকুল হয়ে যাবে, এটার জন্য ধৈর্য থাকবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা বা আমাদের যেটুকু বিদ্যা আছে, সেটার ভিত্তিতে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। প্রথম হলো যে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা সমন্বিতভাবে, স্বচ্ছভাবে এখনো জনগণের সামনে উপস্থিত হয়নি। সেহেতু সরকারের পক্ষ থেকে গত 5 মাসে সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে, এবং করেছে তো অনেক। এবং কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে, জ্বালানি খাতে হচ্ছে, ব্যাংকিং খাতের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে বা আমাদের সুরক্ষার ক্ষেত্রে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে এক পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্য মন্ত্রী জায়গাতে সেই রকম ঘটনা ঘটছে। এইটি একটি বিবরণ জবাবদিহিতার অংশ হিসেবে জনমানুষের সামনে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জাতির জন্য, এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে, তার আগে
আগামী 6 মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এর পরিমাপগুলো কি, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। আপনার মনে রাখতে হবে, যদি সংসদ থাকতো তাহলে কিন্তু এগুলি দিতে তারা বাধ্য হতেন, এবং যেহেতু সংসদ নেই তাহলে জনগণের কাছে এটা প্রত্যক্ষভাবে সরাসরি তাদের দিতে হবে। আগামী 6 মাসে কি কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। শুধুমাত্র এটা ইংরেজিতে আমরা বলি ওপেন এন্ডেড, মানে চেষ্টা করছি হবে এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। 2 নম্বর। 3 নম্বর, বর্তমান সরকার সীমিত সময়ের সরকার, এটা আমরা বুঝি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সময়কালের ভিতরেও আমরা এমন সমস্ত সিদ্ধান্ত করি যে এই সিদ্ধান্তগুলি সুদূর প্রসারী অভিঘাত থাকে। বিনিয়োগ তার একটা জায়গা। বিনিয়োগ যদি না বোঝে যে আগামী দিনে তার সীমারেখাটা কি, তার পরিস্থিতি কি হবে, তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দ্বিধা সংশয় দেখা দেয়। একই রকম ভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্য সেবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে, এইটা পরিষ্কার হতে হবে। এখন যে সমস্ত সুরক্ষা কর্মসূচি ছিল, সেই সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা হবে, সেইগুলোও পরিষ্কার হতে হবে। সেহেতু আমাদের বক্তব্য হলো যে এই যে 6 মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। যেহেতু 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিকভাবেই করা হয়েছে, কিন্তু এই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব তো নিতে হবে যারা এটাকে প্রস্তুত করেছিলেন। এবং এটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না, পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে। এবং সেহেতু এই পরিকল্পনার একটি মূল্যায়ন করতে হবে বস্তুনিষ্ঠভাবে, কারণ এই বস্তুনিষ্ঠভাবে যদি এই পরিকল্পনার মূল্যায়ন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে পরিকল্পনা রচনা করার ক্ষেত্রে যে দায়িত্ববোধ আমরা চাই, যে পেশাদারিত্ব চাই, সেটা কিন্তু আসবে না। কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য আপাতত মনে হচ্ছে না ওনারা আকাঙ্ক্ষা করছেন, কিন্তু অন্তত বছর দিয়ে তো লাগবে মনে হচ্ছে, নাও লাগতে পারে, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমরা মনে করি ন্যূনতম একটি 2 বছর মেয়াদী পরিকল্পনার সামনে থাকা উচিত। একটি 2 বছর মেয়াদী পরিকল্পনার সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি। কিভাবে আমার মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার দীর্ঘমেয়াদী একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। এবং ওই মধ্যমেয়াদী পরিকল্পনা এমন হবে যাতে প্রয়োজনে এটাকে আরেকটু বাড়ানো বা কমানোর সুযোগ যেন থাকে। এটার এক ধরনের নমনীয়তা থাকতে হবে। আমরা ফ্লেক্সিবিলিটির কথা বলি, অনেকে এটাকে রোলিং প্ল্যানের কথা বলেন। আমাদের বাংলাদেশে এক সময় 2 বছর মেয়াদী পরিকল্পনা হয়েছিল 80 দশকে। যেহেতু একটা মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুত দরকার। সরকার বিভিন্ন ধরনের কমিটি করেছে, সেই কমিটিতে আমার কলিগরাও আছেন, সেই কমিটির সেই রিপোর্ট ইত্যাদিকে আত্মস্থ করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার। 6 মাসের হিসাব দরকার, 6 মাসের এই গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্ম পরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে, তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। আমাদের যে সমস্ত বৈদেশিক সাহায্য আসবে, সেই সমস্ত প্রকল্পগুলো 1 দিন 2 দিনের না, এটা একাধিক সময়ে ওনারা এবং তা একই রকম ভাবে আমাদের যারা এখানে বাজার সুবিধা দেন, অন্যান্য বিষয়ে দিয়ে আছেন, তারাও বুঝতে চান এখানে আমাদের বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে, সেইটারও ওখানে নিশ্চয়তাগুলো, সংস্কারের নিশ্চয়তাগুলো ওখানে থাকতে হবে। যেহেতু আমাদের তৃতীয় প্রস্তাব হলো একটি মধ্যমেয়াদী পরিকল্পনা লাগবে। চতুর্থ যেটা আমরা বলেছি সেটা হলো যে আপনারা অনেকেই চিন্তা ভাবনার ভিতরে আছেন যে এলডিসি থেকে বেরোবেন কি বেরোবে না। আপনাদের কাছে আমরা পরিষ্কার করে বলি, আমরা বিভিন্ন তথ্য উপাত্ত মূল্যায়ন করে দেখেছি। আপনারা জানেন যে জাতিসংঘের যে তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশকে 2 বার ইতিমধ্যে এইখানে পথে আছে বলে, সঠিক বলে মনে করেছে,
এখনো সেই মূল্যায়ন কার্যকর। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশের দুর্বল অবস্থান হওয়ার পরেও আমরা এখনো যে সমস্ত মাপকাঠিগুলো আছে মাপকাঠির উপরে, তিনটেতেই বাংলাদেশ উপরে আছে। জাতীয় আয়, মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক, এই তিনটেতেই এখনো উপরে আছে। সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে খসড়া মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে তাকে আগ্রহ সহকারে, উৎসাহ সহকারে এবং এটাকে বাস্তবায়ন করা উচিত। এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য যে আগের যে দুটো তিনটের কথা আমি বললাম তার সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ ওই বাস্তবায়ন পরিকল্পনার ভিতর দিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যায়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। প্রযুক্তিগত হস্তান্তর বড় হবে, মেধাস্বত্ব আইনকে কার্যকর করার বিষয় আসবে। এই জিনিসগুলোতে মনোযোগ দেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। আমরা 2026 সালের ডিসেম্বর মাসে এটা হওয়ার কথা। যদি এর ভিতরে খুব বড় ধরনের অর্থনৈতিক দুর্যোগ হয়, সরকার পুনর্বিবেচনা করার সময় কিন্তু এখনো আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এখন হয়নি। এইটি আমাদের একটা বড়, আমরা জানি যে একটি গোষ্ঠী, বিশেষ করে যারা বিদেশে বাজার সুবিধা পেয়ে থাকে, তারা এটার জন্য অনেক জোরালো তদবির করছেন। আমাদের মনে রাখা উচিত যে আমরা পার হয়ে গেলে পরেও অন্তত 3 বছর আমরা এই সুযোগ আমাদের থাকবে এবং এই অনন্তকাল ধরে আমরা এই বাজার সুবিধাতে অবস্থান করব, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং এর ভিতর দিয়ে বিগত সময়কালে যে গোষ্ঠীর কথা আমরা বলছি তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল, তারা আপনারা জানেন সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায় নীতিকে কিভাবে প্রভাবিত করেছে এবং একটি মাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি। সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে। আরেকটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বলেছি, সেটা হলো বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি। আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে যে বিভিন্ন বছর পর আমরা ভলান্টারি ন্যাশনাল রিভিউ, আমাদের জাতীয় যে মূল্যায়ন প্রক্রিয়া হয় সেইটার জন্য বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে। আগামী জুলাই মাসে এটা উপস্থাপন করবে জাতিসংঘে বাংলাদেশ। এইটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষণ করে দেখেছি সরকারের তথ্য যে ভান্ডারটা ছিল যে সেখানে মনোযোগ দিয়ে কোনো তথ্য উপাত্ত যুক্ত করা হচ্ছে না। যেহেতু একটা বড় ধরনের তথ্য উপাত্তের ঘাটতি রয়ে গেছে, আমার এসডিজিতে কিভাবে আমরা অগ্রগতি অর্জন করছি। একই রকম ভাবে আমরা দেখছি যে ওই তথ্য উপাত্ত একটা বড় জায়গা, বিভাজিত তথ্য, অর্থাৎ কেউ পিছনে পড়ে নেই, এটা বোঝার জন্য যে তথ্য লাগে, আমার যারা আয় দরিদ্র, যারা সম্পদে দরিদ্র, তারা যারা বৈরী পরিবেশে বসবাস করেন, যাদের জাতিগত সত্তার পরিচয়ে যারা নিষ্পেষিত হন, এইরকম বিভিন্ন তথ্য, নারীদের ব্যাপার, শিশুদের ব্যাপার, বৃদ্ধদের, প্রবীণদের ব্যাপার তো আছে, এই তথ্য উপাত্ত ওখানে নেই। এই তথ্য উপাত্ত ব্যতিরিক্ত একটি সুষম গণতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বা মূল্যায়ন করা সম্ভব না। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতে, মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখা, এটা খুবই শেষ প্রস্তাব একটা আছে। শেষ প্রস্তাব সেটা হলো যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বৈশ্বিক কর্মকাণ্ডের সাথে যারা বাংলাদেশের সাথে যুক্ত, তারা বিভিন্ন ভাবে উৎসাহিত, আবার তারা কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের ভিতরে আছে। এই উৎসাহ এবং উদ্বেগকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি উন্নয়ন ফোরাম আহ্বান করা উচিত। এই উন্নয়ন ফোরাম, যেটাকে আমরা ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোরাম বলছি, এর আগেও সরকার বিভিন্ন সময় করেছে, কিন্তু এটা বহুদিন যাবৎ হয় না, এটাতে করা উচিত। এবং এখানে 4টি বিদেশি গোষ্ঠীকে আহ্বান করে এনে সরকারের মনের কথা, যে কর্মসূচির কথা বলেছি, সেইটাকে প্রকাশ করা উচিত। তারা কারা? 1, যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্যদাতারা। 2, যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয় তারা।
তাদের বুঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ে বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, আলোচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছে। এইরকম আরো কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে। আমরা মনে করি আগামী বছরের প্রথম দিকে যদি এটা হয় এবং এর ভিতরে যদি ওই 5 মাসের মূল্যায়ন এবং 6 মাসের পরিকল্পনা প্রস্তুত হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্যগুলোকে যদি পরিষ্কারভাবে তারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ঠিক করে আসতে পারে, তাহলে এটা উত্থাপন করা যাবে। এই উত্থাপন করলে পরে আমাদের বিদেশি সহযোগীরা বলবেন যে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করবেন এবং এই নিশ্চয়তাটা কার্যকরভাবে, দুর্নীতিহীনভাবে, মসৃণভাবে গরিব মানুষের পক্ষে কিভাবে কার্যকর হবে। যেহেতু আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসে একটা 5টি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরো উদ্যোগী ভাবে যদি অর্থনৈতিক বিষয়ের দিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ববোধ থেকেই আমরা কথাগুলো বলেছি। আমার কলিগরা কেউ কিছু যুক্ত করবেন? যদি না করেন তাহলে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য আমার একটি বিষয় আছে। আহমেদুজ্জামান যুগান্তরে কাজ করি। ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ইতিহাসে আমরা সম্ভবত এটি প্রথম একটি শ্বেতপত্র, এই ধরনের শ্বেতপত্র বিকাশ করা হলো। সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাকে একটু জানাই, আপনি একটু আগে বলবেন যে এলডিসি যে উত্তরণের যে বিষয়টি, সেখানে জাতিসংঘ যে তথ্যের ভিত্তিতে বাংলাদেশকে উন্নয়ন করেছে তখনও ঠিক ছিল, এখনো ঠিক আছে। তাহলে আপনারা তো আবার বলতেছেন যে অতীত আওয়ামী সরকার আমলের যে তথ্য এগুলো সবগুলো ছিল উন্নয়নের বয়ান, তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা একটু ব্যাখ্যা আছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে নিই, তারপরে উত্তর দিব। আমার নাম মাসুদ বিল্লাহ, আমি দৈনিক শেয়ারবিজে কাজ করি। আমি টোটাল 12টি পয়েন্ট নোট করেছি, কিন্তু আমি জানি যে আপনি আমাকে 3টার বেশি বলতে সুযোগ দিবেন না, আমি 3টাই বলবো। প্রথমত আমি আচ্ছা ঠিক আছে, আমি এনাম স্যারের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন যে ওনার চ্যাপ্টারে উনি উল্লেখ করেছেন যে $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট, তার মধ্যে 14 থেকে 24, এই গ্যাপটা এত বেশি কেন? এক। আর দ্বিতীয় কথা হলো যে এই যে করাপশনটা হয়েছে, সেক্টরের কোনো ভাগ আছে কিনা? আমাদের উন্নয়ন ক্ষেত্রে 15টা সেক্টরে আমরা আমাদের ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে সবচেয়ে দুর্নীতি প্রবণ সেক্টর কোনটা? সেটা কি ট্রান্সপোর্ট, নাকি পাওয়ার সেক্টর, নাকি এডুকেশন, নাকি আমাদের সোশ্যাল সেক্টর? সেটি এক। দ্বিতীয় আমার যে বিষয়টি জানা, সেটি হলো যে আহ্বায়ক মহোদয় উনি তার ভূমিকায় লিখেছেন যে কি ঘটেছে তার চেয়ে বরং কেন ঘটেছে সেটা জানার তাগিদ তার ওনাদের বেশি ছিল, এবং কেন ঘটেছে সেটার ব্যাখ্যায় উনি বলেছেন যে 2014 পর থেকে 3টি ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে এবং তার ফলে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। এখন তো একটা অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, তো সামনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে একটা ভালো সরকার আসে, তাহলে কি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? এবং কতদিনের মধ্যে আপনি নির্বাচন প্রত্যাশা করছেন? এটা আপনি কি মনে করেন? আপনার মতো একটা জ্ঞানী মানুষের উত্তর যদি না জানে তাহলে তো কোনো কমেন্ট নেই। আর সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো যে এই আমি এর আগে কখনো বাংলাদেশে শ্বেতপত্র হয়েছে কিনা জানি না, তবে এই প্রতিবেদনটাকে আমার কাছে শ্বেতপত্রের চেয়েও মনে হয়েছে যে বাংলাদেশের স্টেট অফ দ্য ইকোনমি, যেটা সিপিডি আইআইবি করে এবং সরকার তার স্ট্র্যাটেজিক কৌশল করার ক্ষেত্রে, পরিকল্পনা করার ক্ষেত্রে নিজস্ব একটা মূল্যায়ন করে, সেটার সাথে আপনাদের এটা পার্থক্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার আমার নাম ইমদাদ, আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। মাইক বন্ধ বন্ধ। স্যার আমার নাম
ইমদাদ, আমি দৈনিক দেশপান্তা পত্রিকার রিপোর্টার। Curiously, the number of our international partners were enthusiastic who are these আমার নাম ইমদাদ, আমি দৈনিক দেশপান্তা পত্রিকার রিপোর্টার। স্যার, আমি গতকাল এটা দেখেছি আপনাদের ইয়েটা হোয়াইট পেপারটা। গত 15 বছরের করাপশন বিভিন্ন এগুলো হবে, ওগুলো এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু স্যার, গত 15 বছরে কে করেছে? আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা, শেখ রেহানা, কারো নাম নেই। তাদেরকে কি বাঁচানোর কোনো কৌশল অবলম্বন করেছে? 90 দিন ধরে তো বাঁচানোর চেষ্টা করলাম, পারলাম না তো। 90 দিন ধরে তো চেষ্টা করলাম বাঁচানোর জন্য, তারপরে দেখেন কি হলো। পেছন থেকে একটু প্রশ্ন নেবেন। আমি সালাউদ্দিন, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমি এর আগেও একটা প্রশ্ন করেছি, বাংলাদেশ মন্ত্রণালয় ফাঁদে পড়েছে কিনা। আপনি এটা ফাঁসটা দিয়ে গেছেন, কিন্তু আজকে গাইডলাইন বলছে বাংলাদেশ অলরেডি মন্ত্রণালয় ফাঁদে পড়ে গেছে। তাহলে কে সঠিক? আমি এখন আপনার ফাঁদে পড়ে গেলাম। আবার আপনি বলছেন যে এলডিসির উত্তরণের প্রক্রিয়াটা এখন যথাযথই আছে। আবার আপনারা বলছেন যে প্রায় $14 বিলিয়ন উপরে প্রতি বছর পাচার হয়েছে এডিপির। আপনারা বলছেন 40%, আসলে এটা 60%-এর উপরে এটা লস হয়েছে। তারপরেও আমাদের গ্রোথের যে প্যাটার্ন সেটা ঠিক থাকে কেমন করে? আমাদের জাতীয় আয় কিভাবে সেই জায়গায় থাকে? তো এটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। ধন্যবাদ। আমি সামরিক যোগান্তর কাজ করছি। একজন বক্তা বললে আপনারা বুদ্ধিভিত্তিক দুর্নীতি চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। তো আমরা জানি গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে এটা কোনো গ্রামার মেনে হয় না। কর্তা যেভাবে চেয়েছেন ওনার চেয়ারটা ঠিক রেখে সমস্ত দুর্নীতি হয়েছে, এর কোনো ব্যাখ্যা নাই, কোনো আইন কারণ কিছু নেই। এখানে বুদ্ধিভিত্তিক দুর্নীতি কিভাবে হয়েছে, আপনার বুদ্ধি কিভাবে চিহ্নিত, এটা একটু ব্যাখ্যা। আমি গোলাম কাদের প্রভু, আমি এটিএন নিউজ থেকে বলছি। দাদা, আরেকটা প্রশ্ন নেবেন কিনা? হ্যাঁ, বলুন বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি একটি কথা বলছিলেন যে যে চামচা পুঁজিবাদ থেকে দেশ এখন চোরতন্ত্রে গেছে এবং এই চোরতন্ত্রের সহযোগী হয়েছে আমলারা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তো আমাদের মধ্যে তো একটা প্রথাগত ধারণা কিংবা বদ্ধ এবং যারা বুদ্ধিজীবী, তারা সকল বুদ্ধিজীবী। তো আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের মধ্যে তো একটা প্রথাগত ধারণা কিংবা বর্তমান ধারণা যাই বলে, সেটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাংলাদেশের সবচেয়ে চোর কিংবা করাপ্টেড বা দুর্নীতিবাজ তারা হচ্ছে রাজনীতিবিদ। কিন্তু আপনারা এই শ্বেতপত্র প্রণয়নকালে যে 15 বছরের যে দুর্নীতির খতিয়ান আপনারা যে পর্যবেক্ষণ করলেন বা তুলে ধরলেন বা বর্ণনা দিলেন, তাতে করে আপনার কি মনে হয়েছে আমরা কি সেখান থেকে বের হতে পেরেছি, নাকি এখনো দুর্নীতির শীর্ষে সেই রাজনীতিবিদরাই আছে, নাকি সেই জায়গাটি আমলারা নিয়েছে? কি আসলে? আমার নাম জাহাঙ্গীর আলম। এদিকে আমি সামনে পাবে এই যে আমি খবরের কাগজে কাজ করি। আপনাদের দেখলেই আমি নার্ভাস হয়ে যাই। হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন হলো, আমরা যখন তসরুপদের পরিমাণ বের করেছি, তো সেটাকে আরো বাড়ানো যেত কিনা? কারণ এখানে বলা হয়েছে আমি 109 নম্বর পেজ সম্ভবত উল্লেখ আছে, পারচেজ করা হয়েছে, মানে এডিপি খরচ করা হয়েছে 7 লাখ কোটি টাকা। কিন্তু আমি এডিপি খরচে 2010-11 থেকে 2023-24 যোগ করে 17,37,000 কোটি টাকা পেয়েছি। তাহলে তো আরো অনেক বেশি হয়ে যায়। এটার একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় হলো যে 23% থেকে 40% এনাম স্যার বলছেন, তাহলে তো দুইটা বিয়োগ করলে অনেক ডিফারেন্স হয়ে যায়। আসলে আমরা কোনটা ধরবো? কারণ আমরা গতকালকে অনেক বিয়োগ করছি 40% ধরে, তাহলে বেড়ে যায়। যদি 23 করি তাহলে তো অনেক কমে যাবে। আমরা যখন বলছি তাহলে বেশিটাই বলবো না অ্যাকচুয়াল কোনটা সেটা। ধন্যবাদ। যে কোনো এস্টিমেট তৈরি করতে হলে রেঞ্জ দিতে হয় সব সময়, কারণ এটার অ্যাকচুয়াল অবজার্ভ এমপিরিক্যালি ভেরিফায়েবল ফিগার হয় না। ওটা বলবেন, ইনাম বলবেন ওটার ভিত্তিতে। আমি পিছন থেকে বলছি, আমার নাম আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। কোথায়? আমি পিছনের রোদে আছি।
সেটা আপনার ওখান থেকে দেখা খুব কষ্ট হবে। আমি যেটা বলছি যে আমাদের জিডিপি গ্রোথ রেট নিয়ে একটা গ্রাফ আছে আপনাদের হোয়াইট পেপারে, সেখানে আমরা দেখলাম যে মিড 90 থেকেই হচ্ছে সকল সরকার জিডিপির গ্রোথ হচ্ছে অনেক বেশি বাড়িয়ে দেখেছে এবং 2013 থেকে এটার মাত্রাটা অনেক বেড়েছে। তো এর মধ্যে 111 যে গভর্নমেন্টটা ছিল, তো তারা হচ্ছে জিডিপির গ্রোথটা বাড়িয়ে রেখেছে। তো বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যাতে এটা এভাবে বাড়িয়ে না দেখায়, তাদের জন্য আপনাদের কোনো সাজেশন আছে কিনা? ধন্যবাদ। এটার একটা সাজেশন হলো সবাই বিজনেস স্ট্যান্ডার্ডে তাড়াতাড়ি লেখাপড়া আর্টিকেল লেখে না এটার উপরে। হ্যাঁ, এখন একটু স্থগিত করি। হ্যাঁ, আমার এখানে 12টা প্রশ্ন আসছে, আমি একটা একটা করে যাই। একটা প্রশ্ন আছে এলডিসি নিয়ে, দুটো প্রশ্ন আছে এলডিসি নিয়ে। আমি আপনাদের বলি, হ্যাঁ, তথ্য উপাত্তের নিঃসন্দেহে তাৎপর্য আছে, কিন্তু বিষয়টা হলো যে দেশের ভিতরে তথ্য উপাত্ত আমরা সংশয় প্রকাশ করেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে তথ্য উপাত্তের পুনর্মূল্যায়ন করা হয়নি। আমাদের একটা রিকমেন্ডেশন হলো যে সরকারের একটি তথ্য কমিশন ঠিক করা হয় শব্দটা, ডেটা কমিশন করা দরকার, ডেটা এক্সপার্ট গ্রুপ করা দরকার, যারা এই বিষয়াদিগুলোকে পুনর্মূল্যায়ন করবে পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি থেকে, এবং প্রয়োজন হলে পরে যে টাইম সিরিজ ডেটা, যেটা সময় ভিত্তিক সারণী তৈরি হয়, সেইটা তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওগুলি নতুন পুনর্মূল্যায়ন হয়ে নতুনভাবে ওই তথ্য উপাত্ত আন্তর্জাতিক ক্ষেত্রে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগেরটাই বহাল থাকবে। সেহেতু যতক্ষণ পর্যন্ত সরকার এটা না করে, সরকার না নিয়ে যাচ্ছে, ততক্ষণ হবে না। কিন্তু তারপরেও আমার এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, তারপরেও যে সমস্ত মাপকাঠি আছে তার উপরে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন আসলে, আমি তো অন্যান্য দেশ নিয়ে কাজ করি জাতিসংঘে, আমি আপনাদের বলতে পারি এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না। এটা কোনোভাবেই মিলে না আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা তখন রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসি কে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্রাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্রাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? এতক্ষণ রাজনীতি বলেছেন, আমি একটু রাজনীতি বলি। হ্যাঁ, এই রাজনীতি আপনার মনে রাখে কেউ কাজ করতে পারবে যেটা আদৌ কোনো প্রয়োজন নাই? যারা এটা নিয়ে তদবির করেন, ভালো করে দেখেন তাদের গোড়া কোথায়। আমি এখন দ্বিতীয় প্রশ্নে যাই। এটা হলো যে পাবলিক ইনভেস্টমেন্ট। ইনাম, দুটো প্রশ্ন আছে আপনার কাছে। একটা হচ্ছে যে রেঞ্জ ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা তো ইনভেস্টিগেটর না, ইনকোয়ারি করি। সুতরাং আমরা বিভিন্ন পাত্র থেকে বোঝার চেষ্টা করেছি রেঞ্জটা কি হবে। তো বিশাল রেঞ্জ নানা কারণে, কারণ আমরা যখন লোকজনের সাথে কথা বলছি, জনগণের একটা ধারণা 40%, বিভিন্ন জায়গায় আমাদেরকে পাবলিক এরিয়াতে বলছে 40%, কিন্তু তার বাইরেও এস্টিমেট আছে। সেই জন্য আমরা এস্টিমেটটা রেখে দিয়েছি যেভাবে, কারণ হয়তো বা কোনো কারণে যদি কখনো ইনভেস্টিগেশন হয় তাহলে বেরোবে, বাট আমাদের অবজেক্টিভ ছিল একটা রেঞ্জ দেওয়া। দ্বিতীয় প্রশ্নটা ছিল যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে 7 লাখ কোটি ভার্সাস 17 লাখ কোটি বা 16 লাখ কোটি আমি রেখেছি। এখানে আমাদের মধ্যেও কতগুলো ডিভিশন আছে, যেহেতু এনার্জি আলাদা, বিগ প্রজেক্ট আলাদা। এখন আমরা এগুলো সমন্বিত করে নাম্বারটা প্রকাশ করবো, কারণ যেহেতু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সবগুলোই ছিল, সুতরাং আমরা ওই নাম্বারগুলোকে ঠিক করছি। ড্রাফট অবস্থায় এই তথ্যটা আমরা এখন আপডেট করব, বা ড্রাফটলি আমি জানি 16 থেকে 17 ডিপেন্ডিং অন কোন ইয়ারে হচ্ছে সেটা ড্রাফটলি। হ্যাঁ, ধন্যবাদ। এই একটা বিষয় আপনারা অনেকে উল্লেখ করেছেন এর আগে, সেটা হলো যে চুরি হলো এত টাকা আর বিদেশে পাচার হয়েছে কত টাকা, এই দুটোর ভিতরে সামঞ্জস্য আছে কিনা? মুস্তাফিজকে আমি রিকোয়েস্ট করবো এটা উত্তর দেওয়ার। ধন্যবাদ। আমি একটু এলডিসি গ্রাজুয়েশনের কথা যেটা ডক্টর দেবপুর বললেন সেটা বলতে চাই যে আমাদের প্রতিবেশী নেপাল, সে কিন্তু 2026 সালে আমাদের সাথে গ্রাজুয়েশন হওয়ার কথা। তো নেপাল গ্রাজুয়েট করে যাবে এবং বাংলাদেশ এটাকে ডেফার করে আরো পরবর্তীতে হবে।
এইটাও একটা বিবেচনার, এবং নেপালের মাথাপিছু যাত্রী আমাদের চেয়ে কম। নেপাল কিন্তু 2 আউট অফ 3। নেপাল কিন্তু ওই যে মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই দুটোতে ক্রস করেছে, মাথা পিছু আয় কিন্তু ক্রস করে না। কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের জন্য যেহেতু 2টা আউট অফ 3 পড়লেই হয়, সেই হিসেবে নেপাল যাচ্ছে। সুতরাং এইটার বিভিন্ন ধরনের মাত্রা আছে। আরেকটা জিনিস হলো যে 2026-এ না করে 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। যে আমরা ডেফার করছি। আপনারা দেখেছেন যে যখন নাকি ওই যে এক্সপোর্টারদের ইনসেন্টিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তথাকথিত সংসদে ওনারা ছিলেন। সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। সেকেন্ড যেটা, সেটা হলো যে বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, আমি আমার যে অবৈধ অর্থ পাচারে আমি দেখিয়েছি যে আগে যেটা ছিল, এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল। মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে টাকা করেছেন, কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়, সরকার ট্যাক্স পায় নাই, এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসে নাই, কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি। কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি, সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে। কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না, শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে না। তৃতীয় টাকা তো দেশে আসেই না। আর তৃতীয় যেটা, সেটা হলো যে বিভিন্ন ভাবে যেটা আর কি যাচ্ছে, এখন তো এটার চেঞ্জ হয়েছে। আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধহয় রেমিটেন্সের এগেনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে, কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন, তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি, তো সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে, ওই অফিসিয়াল রেটে এক্সচেঞ্জ রেটে ডলারটা কিনেছেন, তারপরে $50 যেটা আমদানি করবেন ওইটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা, সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, মধ্য আয়ের দেশ, একেবারে মধ্য আয়ের ফাঁদ, জাহিদ ভাই। এখানে আমাদের যে কনক্লুশনটা, এটা পুরো হোয়াইট পেপার কমিটির টিমের কনক্লুশন। এখানে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নাই। আমি যেটা বলছিলাম যে আমাদের সবারই একটা ধারণা ছিল এই গবেষণা করার আগে, যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, কিন্তু ওটা এখনো বাস্তবে আসে না। আমরা এখন যে উপসংহারে পৌঁছাচ্ছি সেটা হলো ফাঁদে আমরা অলরেডি পড়ে গেছি। এখানে কিন্তু আমাদের মধ্যে কোনো বিতর্ক নাই। আর কাশেমের যে প্রশ্ন ছিল গ্রোথ নিয়ে, সেখানে আপনাদের ওই আমরা তো আরেকটা পরীক্ষার সম্মুখীন করেছিলাম। সেটা হলো যে গতকালকে খুব তাড়াতাড়ি এরপরে রিপোর্টটা রিলিজ করা হলো, কারণ আজকে আপনারা আসবেন, পড়াশোনা করে আসবেন। আমি দুঃখের সাথে বলছি, কাশেম কিন্তু 33 পাওয়ার জন্য স্ট্রাগল করছে। এই জন্য বলছি যে এই যে জিডিপি গ্রোথের যে হিসাব আমরা দিয়েছি এবং এটার সাথে যে কম্প্যারিজন দিয়েছি রিপোর্টের, এই ডিফারেন্সের আমরা দুটো কারণ বলেছি। একটা হলো পদ্ধতিগত কারণ, যেভাবে আমরা হিসাবটা করি সেটার কারণে জিডিপি গ্রোথটা ওভারস্টেটেড হয়, অতিরঞ্জিত হয়। কারণ বেশ কিছু খাতে জিডিপি কমা, যেভাবে হিসাবটা করি সে কারণে কমার সুযোগটা নাই। কাজে বাড়লে এটা ধরা পড়ছে, কমলে ওটা ধরা পড়ছে না। এটার কারণে একটা ওভারস্টেটমেন্ট হয়, যেটা শুধু ওই 2013 পর থেকে না, সবসময় এটা ছিল। কিন্তু যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি সেটা হলো যে এর আগে একটা হয়তো বলছে 6 আর হিসাব করে দেখা যাচ্ছে 5, কিন্তু যখন অফিসিয়ালটা বাড়ছে হিসাবেরটাও বাড়ছে, ডিরেকশনটা সেম। কিন্তু 2013-14 পরে আমরা যেটা দেখলাম যে ডিরেকশনটাই চেঞ্জ হয়ে গেছে। একটা তো হলো ব্যবধানটা বেড়ে গেছে, আর একটা হচ্ছে একটা উপর দিকে যাচ্ছে অফিসিয়ালি রিপোর্টেড গ্রোথ,
আর আরেকটা নিচের দিকে যাচ্ছে। এই যে গ্রোথ স্লো ডাউন করছে, এটা কিন্তু অফিসিয়ালি আমরা ধরতে পারি না, এবং সে কারণে বলছি যে মধ্যায়ের ফাঁদে যে আমরা পড়ে গেছি সেটা আমরা মিস করে যাচ্ছি আমাদের এই হিসাবে গভর্নমেন্ট থাকার কারণে। এখন ইন্টারিম গভর্নমেন্টের জন্য কাশেমের যেটা প্রশ্ন আমার হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওইটাতে কিন্তু কাশেম 60 পেয়ে যাচ্ছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। সেটা হলো যে এখানে পদ্ধতিগত সংস্কার দরকার, মেথোডোলজির যে প্রবলেমগুলি আছে, ডেটা কালেকশন যে প্রবলেমগুলি আছে সেটার সমাধান দরকার। আর দ্বিতীয় হচ্ছে হিসাব নিকাশ, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, এখানে উপরের লেভেলের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। কাজে হস্তক্ষেপের যে দরজাগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি জাহিদের এটাকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। এই মধ্য আয়ের ফাঁদের প্রশ্নটা যেটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ। জাহিদ ভাই নিজের রিপোর্টে বিস্তারিতভাবে আছে। মধ্য আয়ের ফাঁদের সাথে কিন্তু ঋণ খাতকে সমার্থকভাবে দেখা হয়, এবং আমরা ল্যাটিন আমেরিকাতে বছরের পর বছর দেখেছি যে এটা কিভাবে ঋণ খাত এবং মধ্য আয়ের ফাঁদ একটা সমান্তরাল ভাবে চলেছে। আমাদের দেশে এই যে বড় বড় প্রকল্প আমরা করেছি, অতি মূল্যায়িত প্রকল্প, এগুলোর জন্য কিন্তু ঋণ পরিষেবার দায়ভার আমাদের বাড়ছে, এবং যে হিসাবটা আমরা এখন সরকারিভাবে এতদিন পাচ্ছিলাম অবস্থাটা কিন্তু তার থেকে অনেক বেশি। যখন $48 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, যখন $2 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিষেবা ছিল, এখন এটা $20 বিলিয়ন আমাদের 4, 4.5, $5 বিলিয়ন আমাদের পরিশোধ করতে হবে। এখন একটা পরামর্শ যেটা নাকি আমাদের রিপোর্টে আছে, বিস্তারিত বলেন নেই, সেটা হলো যে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি আমাদের যে ঋণের যে চুক্তিগুলি হয়েছিল সেটার যে সুদের হার, এটার গ্রেস পিরিয়ড কত, এটার ম্যাচুরিটি পিরিয়ড কত, এগুলো আর একটু আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে আবার একটু আলাপ আলোচনা করে এটাকে পেছানো যায় কতটুকু, ঋণের সুদের হারটাকেও আবার পুনর্বিবেচনা করা যায় কিনা। কিছুটা আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়েছে আমি জানি, তো সেটা অব্যাহত রাখতে হবে। এই যে ঋণের পুনর্মূল্যায়ন করার, বিশেষ করে ঋণ পরিশোধের ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু ওই যে মধ্যমেয়াদী পরিকল্পনার কথা বলেছি, কি 6 মাসের পরিকল্পনা, তার ভিতরে স্থান পেতে হবে, এবং যেই উন্নয়ন ফোরাম আয়োজন করার কথা বলছি সেখানে এই বিষয়টি আলোচনার ভিতরে আনতে হবে। কারণ এখন এই সমস্ত আলোচনা করার জন্য ফোরাম খুঁজে বেড়ানোটা একটা বড় বিষয়। আমি প্রফেসর তামিমকে জিজ্ঞেস করবো, ওনারা জিজ্ঞেস করছিলেন যে কোনো খাতওয়ারি ভাগ আমাদের আছে কিনা, বা কোনটা সবচেয়ে উপরে। তো সবাই তো জ্বালানি করতেছে, যে জ্বালানিতে সবাই জ্বলে মরছে, আপনি বলেন। আসলে যে কোনো মানে চুরির তো কোনো প্রমাণ রেখে কাগজে কলমে চুরির ব্যাপারটা তো এটা এস্টিমেট করা আসলে একটা কঠিন কাজ। তো আমরা তথ্যপত্র থেকে যেটা দেখি, যেটা আমি বলেছি আমার রিপোর্টে, এই পর্যন্ত 30 থেকে $33 বিলিয়ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে, তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে, এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিশ্চিত, এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য প্রমাণ এগুলো পেয়েছি, তাতে বোঝা যাচ্ছে যে প্রতিটা প্রকল্প দেওয়ার ক্ষেত্রেই ট্রানজাকশন হয়েছে, এবং অনেক ক্ষেত্রে প্রকল্প আপনার প্রতিযোগিতা ছাড়া আপনার দেওয়া হয়েছে। এই আমি যেগুলো কথা বলছি, হ্যাঁ, দেখা বেশিরভাগই প্রতিযোগিতা ছাড়াই দেওয়া হয়েছে। তো প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও এটা হয় যে পায় তার কাছেও টাকা পয়সা নেওয়া হয়। আরেকটি হলো আমরা দেখেছি ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটা। ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটা দেখুন, আমাদের যে পিএসএমপি পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016, সেখানে 2030 সালে বলা হয়েছে 27,000 মেগাওয়াট সর্বোচ্চ আমাদের ইভিনিং পিক লোড আসবে। সেইখানে 40,000 মেগাওয়াটের বয়ানটা কোথা থেকে আসলো সেটা আপনারা জানেন। এই 2016 পিএসএমপিটাকে রিভিজিট করে এটাকে বাড়িয়ে দিয়ে 9% জিডিপি গ্রোথ, 20 বছর ধরে 9% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে
তথ্য নিয়ে ওটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে, এই কারণে আমাদের ওভার ক্যাপাসিটি হয়েছে এবং ক্যাপাসিটি পেমেন্টও বেশি হচ্ছে। তথ্য উপাত্তের বিকৃতির এটি একটা বড় উদাহরণ যে আপনি ইচ্ছে করে এমন একটি প্রাক্কলন করলেন যে প্রাক্কলনটা দেশের প্রয়োজনের সাথে মিলে না, এবং তারপর আপনি ওই প্রাক্কলনকে কার্যকর করার ক্ষেত্রে এমন বিনিয়োগ করলেন যেখানে চুরি বাটপাড়ি করার সুযোগ ছিল না। তো সেখানে আমি সেখানেও বলেছি যে আমরা অতিরিক্ত দিয়েছি, কনজারভেটিভলি আমি বলতে পারি যে প্রায় $3 বিলিয়ন আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি। কিছু বলবেন? কামালের এই সালাউদ্দিনের যে এমআইটি মিলিয়ন কন্ট্রাক্ট নিয়ে প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ছিল যে এই মুস্তাফিজের যে হিসাবটা ইলিসিট ক্যাপিটাল আউটফ্লো, এইটার সাথে এত টাকা যদি বাইরে গিয়ে থাকে তাহলে আমাদের জিডিপি গ্রোথ এত হলো কেন? পয়েন্ট ইজ ওই গ্রোথ তো হয় না, গ্রোথটা অতিরঞ্জিত ছিল, কাজে এখানে তো কোনো কন্ট্রাডিকশন নাই। যেটা একটা, এটা তো বরং তারই প্রমাণ, গ্রোথ যে হয় নাই তারই প্রমাণ হচ্ছে এত টাকা গেল গ্রোথ আপনারা এত বেশি দেখালেন কেন? সেই তো ইস্যুটা হলো বিনিয়োগ হলো না, কর্মসংস্থান হলো না, আমদানি হলো না, আপনি গ্রোথ হয়ে গেল, এইটি তো ভেলকির বিপদ। একটা প্রশ্ন যে উঠছিল যে কোন কোন খাতে বড় এবং এডিপির সাইজ ইত্যাদি মিলে, আপনি কি একটা বলবেন নাকি? এটা বের করা যাবে, কিন্তু আমরা বের করি না, আমরা টোটালি ছিলাম তো এটা বের করে দেওয়া যাবে। হ্যাঁ, মানে আমাদের সাধারণ হিসাবে যেটা এসছে আর কি, আমি পুরো জিনিসটা পড়ে যেতে এবং করে, সেটা হলো 1 নম্বরে আসলে আপনাদের ব্যাংকিং খাত। আপনারা দেখেছেন ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেইখানে সেই অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনো যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতে থেকে, গতকাল গভর্নর এটা বলছিলেন। দ্বিতীয়ত যেটা আসে সেটা হলো জ্বালানি খাত, দ্বিতীয়ত জ্বালানি খাতের বিষয় আসে, এবং জ্বালানি খাতের চেয়ে দ্বিতীয়ত হবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আর জ্বালানি খাত আসলে হলো 3 নম্বরে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা, এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শেষ তস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে এই খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে, এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়, এবং এটার বাজার সম্বন্ধে লোকজনের ধারণা খুব কম। আপনি 100 টাকার অ্যাপকে আপনি লক্ষ টাকায় কিনেছেন, ওইটাকে আবার আপনি ভাড়া দিয়েছেন, আপনি যেটা করবেন বলেছিলেন সেটা করেন নাই, যন্ত্রপাতি এনেছেন পুরানা, এবং দেখেন শেষ বিচারে বাংলাদেশে ইন্টারনেটের গতি পৃথিবীর থেকে কত শ্লথ এবং একই রকম ভাবে দামও কত বেশি, কিন্তু ফলাফলে ওইটা সেরকম ভাবে দেখা গেছে। আমি শেষ করে আছি, সেলিম আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি প্রশ্ন ভালো করে বুঝিনি, কি না আমি ওটাতে উত্তর দিব না। একটা অন্তর্বর্তী সরকার নিয়ে কি প্রশ্নটা করেছিলেন? অনির্বাচিত সরকার অর্থনৈতিক পরিস্থিতি কি বলেছিলেন আরেকবার বলেন তো। উত্তর দিয়েছেন, প্রশ্নটা ছিল যে কি ঘটেছে তার চেয়ে বরং কেন ঘটেছে এটা উদ্ঘাটনে আপনাদের মনোযোগ বেশি ছিল। হ্যাঁ, আমি তো 6টা প্যারাগ্রাফ এটার উপরে লিখেছি, আপনি আমার ফরওয়ার্ডে পড়েছেন 6টা প্যারাগ্রাফ, তাহলে তো উত্তর পেয়েছিলাম। একটু আগে তো বললাম কিভাবে কেমন করে শুরু হয়েছে, চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র সৃষ্টি হয়েছে, সেটার উদাহরণ তো ওখানে পরিষ্কারভাবে বলা আছে অ্যানালিসিসের। আর যে টাস্ক ফোর্স কমিটি যে রিপোর্ট দিবে, বা ওনারা তো একটা প্ল্যান করার ইয়ে করছে, আপনি এটা টাস্ক ফোর্স কমিটিকে জিজ্ঞেস করবেন, আমার এটা উত্তর দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ বলেন। না, একটা বড় প্রশ্ন ছিল যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ কি শেষ হয়ে গেছে কিনা এবং নির্বাচনী মাধ্যমেই সমাধান কিনা। দেখুন, এটা তো স্বীকার করতে হবে যে পরপর 3টা নির্বাচন বাংলাদেশে চরম ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, এবং সেই চরম ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এক সত্যিকার অর্থে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গায় তো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার একটা বড় প্রয়োজন আছে, এবং একটা ওই ধরনের
গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভিত্তিক একটা গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। কিন্তু তার আগে যেটা দরকার, যে প্রশ্নগুলো আমরা এই হোয়াইট পেপার কমিটির রিপোর্টে এনেছি, যে দুর্নীতির যে বিভিন্ন ধরনগুলো এবং বিভিন্নভাবে যে আর্থিক ও অর্থনৈতিক বিভিন্ন খাতগুলোকে যে ধ্বংস করা হয়েছে এবং সংস্কার করা হয়নি, সেই জায়গাগুলোকে যদি হাত না দেওয়া হয়, এবং তাতে যেটা হবে, আমি কথা বলবো শেষ করে হবে, যে পুরনো যে দুর্নীতিবাজরা তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনোভাবে কোনো না কোনোভাবে প্রতিস্থাপিত হোক, আবার নতুন করে পুনর্বাসন হোক। সেই জায়গার পথগুলো কিন্তু বন্ধ করতে হবে এই সংস্কারের মাধ্যমে। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে কি বলে আইআরবিডি সিপিডি যেটা করে তার সাথে এটার পার্থক্য কি? পার্থক্য তো খুবই স্পষ্ট। সেটা হলো যে এটা একটা নির্দিষ্ট উপলক্ষকে, একটি লক্ষ্যকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এটা কমিটি গঠন করা হয়েছে এবং এটি একটি জাতীয় কমিটি হিসেবে কাজ করেছে। বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বুদ্ধির মানুষ এটার সাথে যুক্ত হয়েছে এবং এটার কাজের একটাই বিষয় ছিল গত সময়কালে কিভাবে আপনার এখানে অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং চৌর্যবৃত্তি ঘটেছে সেটাকে মূল্যায়ন করা এবং সেটার একটা পরিমাপ করা। এইরকম কোনো কাজ তো আইআরবিডি সুনির্দিষ্টভাবে করেনি। আইআরবিডি যেটা করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে সামগ্রিকতায় যে মূল্যায়ন বিভিন্ন ভাবে সেটাকে তারা উপস্থাপন করে জাতীয় কাঠামোর ভিতরে, সেটার ভিতরে। এটার সাথে এটার পার্থক্য খুবই স্পষ্ট। এটার পদ্ধতিগতভাবে ভিন্ন, এটার উপলক্ষ ভিন্ন এবং এটার কার্যকারিতাও বিভিন্নভাবে। আর একটা প্রশ্ন ছিল যে কে বেশি দুর্নীতিবাজ। আমি এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি। এই প্রশ্নের উত্তর এক এক জায়গায় প্রথম থেকে আস্তে আস্তে বদল হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে। এবং যে এই যে আমি ফলাফলটা বললাম, এটা আমার চিটাগং, রাজশাহী এবং সিলেটের যে গণ আলোচনা হয়েছে, গণশুনানিতে এই ফলাফল এসছে। তারা মনে করেন এবং তারা মনে করেন যে ক্ষমতার যে চৌর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া, উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। এইটা ওনারা বলার, এটা সত্যকে মিথ্যা আমি বলতে পারবো না, এটা মানুষের মনোভাব। হ্যাঁ বলেন। আপনাদের প্রণয়ন কমিটিরও মতামত। শুধু উদ্ধারকার তথ্যপাত্রগুলো মিলে এই তুলে ধরেছেন। আমরা বাহক হিসেবে আপনার কাছে পৌঁছে দিলাম, বাকিটা আপনার জাতীয় কর্তব্য, সেটা আমরা দেখবো। আর শেষ কাজ করি এই মতামত আপনারা ওন করেন কিনা, যেটা আমার মনে হয় যে 12 জন মিলে ভোট করে কোনোদিন এটা মতামত নেই কোনোদিন। আমার ধারণা এক একজনের এক এক রকম মত থাকবে। আপনারা ব্যক্তিগত ভাবে ইন্টারভিউ করা শুরু করবেন না কালকে থেকে। এখন পর্যন্ত তো আমি ইন্টারভিউ দেইনি গত 3 মাস, আপনারা দেখেন। আগামীতে যখন হবে এই আলোচনা সেইটার ভাবে সেটা করা যাবে। তবে এই ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিই, আপনাদের খেয়াল আছে যে বিগত সরকারের একজন মন্ত্রী, হ্যাঁ, তারা ইনভেস্টিগেশন করেছিলেন কানাডাতে যে 400 বাড়ি আছে। তারা বলেছে যে আমাদের তো ধারণা ছিল রাজনীতিবিদরাই ওইসব বাড়ির মালিক, এখন তো দেখছি সব হলো আমলারা। খেয়াল আছে? হ্যাঁ, তুমি আইনের দৃষ্টিতে আপনারা বলেন, আইনের দৃষ্টিতে একজনের সম্বন্ধে আরেকজনের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য? স্যার আমি 71 টেলিভিশনে কাজ করি। স্যার আপনারা পাচারের একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। জিএফআই বললাম আমরা এই বিষয়টা আগে থেকেই জানি, যেরকম 15-16 বিলিয়ন ডলারের একটা ফিগারের কথা। আমরা আশা করছিলাম যে ঘুষ বাণিজ্যটা কত সেইটার একটা কমপ্লিট ধারণা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনারা শুধু 3-4টা সেক্টর ধরেছেন। বিদ্যুৎ খাত ধরেছেন, অবকাঠামো ধরেছেন, এর বাইরে আইসিটির কথা বলেন আপনি সবশেষ। যদিও আমরা জানি যে রাজস্ব খাত ঘিরে বড় একটা দুর্নীতি হয়, ভূমি খাত ঘিরে একটা বড় একটা দুর্নীতি হয়। তো আমরা আশা করছিলাম যে এই দেশের ভেতরে ঠিক কত পরিমাণ টাকা প্রতি বছর দুর্নীতি হতো
সেইটার একটা ধারণা পাওয়া যায়। আপনি এই প্রস্তাবটা প্রফেসর ইউনূসের কাছে দেন, ওনার 3 মাসের জন্য আমাদের আবার নিয়োগ দিন। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে স্যার এই যে আপনারা এই যে অডিয়মগুলো তবে আপনি দেখেন আমার ফরওয়ার্ডের ভিতরে ওখানে আছে কত দুর্নীতি কত প্রকার ও কি কি একটা তালিকা আছে, দেখেছেন আপনারা? ওইখানে দুর্নীতি কত প্রকার এবং কি কি ওখানে দেওয়া আছে। স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই স্যার, তাহলে এই যে আমাদের দেশে যে স্কিলস একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা যে এখন যে একটা এনসিসি গ্রাজুয়েশন করার মধ্যে স্ট্যাটাসে আছে, এই উন্নয়নের চালকটাকে আমরা তো দেখেছি যে দীর্ঘদিন ধরে এই চালকটা এক ব্যক্তি কেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে, হাসিনোমিক্স ইত্যাদি ইত্যাদি নানা শব্দে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা হয়েছে। আমরা জানতে চাই যে স্কিল এই যেখানে একটা অবকাঠামো উন্নয়ন বা অন্যান্য মাথাপিছু আয় বৃদ্ধি বা দারিদ্র্য কমানো সবকিছু মিলে এই উন্নয়নের চালকটাকে কি আপনারা আপনাদের রিপোর্টে স্বীকৃতি দিয়েছেন কিনা, বা এই ডেভেলপমেন্টটা এই ক্রেডিটটা কাকে দিবেন এইটা জানার কথা। আর এইটা যদি না হইতো, এই যে লাখ কোটি টাকা পাচার বা দেশের ঘুষ, তাহলে এটার ইম্প্যাক্টটা কি হতো? স্যার আমি মাসফি কালের কণ্ঠপত্রিকায় মানে এই যে সমস্যাটা হলো কি, আপনারা হয় সাদা নয় কালো বুঝুন। এই অর্থনীতি তো হয় সাদা হয় কালো হয় না। আমি পরিশ্রম করতেছি, উন্নয়ন কিছু না কিছু তো হচ্ছে, আয় তো হচ্ছে, জিডিপি তো আয়, এবং এটার পিছনে তো কর্মসংস্থান আছে, সেই তো বৈদেশিক ঋণ আছে, রেমিটেন্স ইনকাম হচ্ছে, কৃষক শ্রমিক কাজ করছে। ইস্যুটা তো এই জায়গা না, ইস্যুটা তো হলো রাষ্ট্রের যে নীতিমালা সেটা আমার উন্নয়নের পক্ষে কতখানি সহায়ক হয়েছে, নাকি ওই উন্নয়নের নীতিমালা আমার সবচেয়ে অসুবিধাগ্রস্ত মানুষকে বঞ্চিত করেছে, এইটা হলো বিষয়। তার মানে হলো হোয়াট ইজ দ্যাট গ্রোথ ফরগন, আমি কি পেলাম না যেটা পাওয়ার কথা ছিল, কতখানি হয়েছে, এটা যে কোনো দাঁড়ায় থাকলেও আস্তে আস্তে উন্নয়ন হয় এটার ভিতরে। আমি একটু উত্তরটা দেই। এখানে প্রশ্ন উঠেছে যে অবৈধ অর্থ পাচার, আমি পার্থক্য যেটা করতে চেয়েছি সেটা হলো যে দুর্নীতি যেটা হয়েছে ভেতরে তার সবটাই যে দেশের বাইরে নিয়ে যেতে পেরেছে সেটা না, সুতরাং দুইটা সমার্থক না। এক, 2 নম্বর হলো আপনারা যদি আমাদের রিপোর্ট দেখেন, বাজারে অনেক সংখ্যা ভাসতেছে, আমাদেরকে অনেকে বলতেছে $16 বিলিয়ন কম, $16 বিলিয়ন বেশি। আপনারা যদি রিপোর্টটা পড়েন, সেখানে একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে ট্রেড রিলেটেড ইলিসিট ফাইন্যান্সিং কিরকম হয়েছে, নন ট্রেড রিলেটেড কিরকম হয়েছে, এগুলা বিস্তারিত দেওয়া আছে। সুতরাং আমাদেরটা একটা পদ্ধতি ব্যবহার করে হয়েছে, এটা আন্দাজে করা হয়েছে, এটা ওনারা করে নেবেন। পুরানা থেকে একটা কোয়েশ্চেন এখনো বাকি আছে, বুদ্ধিবৃত্তিক কি বলেছেন দুর্নীতি শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, আমি আপনাকে সমর্থন করি, ব্যাখ্যা করে দেব। আচ্ছা, আপনি যদি 2022-23 শিক্ষা বাজেট দেখেন, 94,000 কোটি টাকা হচ্ছে বাজেট, তার মধ্যে রূপপুরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই বাজেটও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আমাদের শিক্ষার যে সেকশনটা আছে সেখানে দেখিয়েছি যে যেটুকুই বা এডুকেশন সেক্টরে বাজেট দেওয়া হয়, টারশিয়ারি এডুকেশনে, আমি আপনাদের মোটা দাগে একটা নির্ঘণ্ট বলি, 225 কোটি টাকা যদি গবেষণার বাজেট হয়, 4,000 কোটি টাকা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ব্যয় এবং 6,000 কোটি টাকা হচ্ছে অপারেশনাল ব্যয়। এই ইনফ্রাস্ট্রাকচার এবং অপারেশন ব্যয়, ইনফ্রাস্ট্রাকচার 2018 এবং 2024 যদি আপনি ব্যয় দেখেন, আগের বছরে অর্থাৎ নির্বাচনকালীন বছরগুলোতে আগের বছরে 2,000 কোটি টাকা আছে, এইটা নির্বাচনের ঠিক আগ দিয়ে হয়ে গেছে 4,000 কোটি টাকা। এবং আমরা সেখানে দেখিয়েছি যে ওই বছর নির্বাচনের আগে সংসদে কি কি বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে, কোন কোন জমি অধিগ্রহণ করা হয়েছে, অর্থাৎ এই যে মানে এমপি মহোদয়, রাজনীতির নেতৃবৃন্দ, ওনারা একটা গোষ্ঠীর শিক্ষক এবং একটা গোষ্ঠীর ছাত্র নেতাদেরকে নিয়ে পুরো এলাকায় যেই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতি চালু করেছে, সেটা আমাদের পুরো উচ্চশিক্ষার যে সংস্কৃতি সেটাকে দুর্বৃত্তায়ন করেছেন এবং দুর্নীতির মধ্যে নিমজ্জিত করেছেন। এটা হচ্ছে আমাদের খুব মানে আমাদের নিজেদের খুব মনে লেগেছে আর কি। আরেকটা জিনিস আমি একটু বলতেই চাই, যেটা খুব উচ্চারিত হচ্ছে না, যেহেতু টাকার অঙ্ক এগুলো কম। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের কাজ কি, বাংলাদেশ ব্যাংক তথ্য সন্নিবেশ করেন, স্টুডেন্ট ফাইলের যদি আপনি দেখেন, তথ্য দেখেন, গত 2020 থেকে এই অক্টোবর 2024 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য মাত্র 4,400 জন ছেলে মেয়ে আন্ডারগ্রেড করতে বাইরে চলে গেছে।
অথচ 2023-এ ইউএস, এটা ওপেন ডাটা, গভর্নমেন্ট ইউএস এর সরকারি তথ্য, যে 2023-এ 17,000 বাংলাদেশি স্টুডেন্ট ইউএসএ তে এনরোল করেছে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন জানে না? আপনি যদি জানি, একটা অন্য দেশের সরকার যদি বলে যে 17,000 এনরোলমেন্ট হয়েছে শুধু একটা বছরে, বাংলাদেশ ব্যাংক কেন জানবে না? এবং আমরা সকলেই জানি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই দেশের অংশীদার বলে মনে করছি না, আমরা টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে। তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা দায়িত্ব বর্তায়, সরকারের একটা দায়িত্ব বর্তায় যে এখানে যে বিরাট পার্থক্য তৈরি হচ্ছে সেগুলো আমাদের ক্যাপিটাল ফ্লাইটে কোনো ধরনের হাতিয়ার হয়ে উঠছে কিনা। সবশেষে একটা জিনিস বলবো স্যার, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এই পর্যন্ত 4,000 কোটি টাকা তারা করেছেন, মানে তাদের অর্থায়ন করেছে, তার মধ্যে 1/3 তারা ফিক্সড ডিপোজিট করেছে। আপনাদের কাছে প্রশ্ন, যে টুথার ওনারা মাটি নিয়েছেন সেগুলো নিয়ে তো ব্যাপক দুর্নীতির বিষয় আছে, সেগুলো আমরা লিখেছি, কিন্তু যেই 1/3 ওনারা নেননি, ওনারা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বেশিরভাগই পদ্মা ব্যাংকের মতো ব্যাংকে, সেগুলোতেও যাচ্ছি না। কিন্তু একটা খুবই মৌলিক প্রশ্ন, যেখানে আমাদের অভিযোজনের গ্যাপ দিনে দিনে অনেক বাড়ছে, সেখানে আমার এই ফিক্সড ডিপোজিটের যে লভ্যাংশ সেটা কি আমার কস্ট অফ ইনঅ্যাকশনের চাইতে বড় হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। আপনার তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে ফেলেছেন, ওই পদ্মা ব্যাংকের টাকা ওই যমুনাতে চলে গেছে। আর কিছু আপনার কথা আমরা একটু রিয়েক্ট করতে চাই। তারা প্রতিবেদন দেওয়া হয়েছে, তারা প্রতিবেদন এনেছেন যে 1 লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটপাট হয়েছে। এর পিছনে আসলে কারা ছিল? শেয়ার বাজার নিয়ে কোনো কথা হয় দাদা। আপনি বলেছেন যে অতীতে 15 বছর আওয়ামী লীগ সরকার যে ভুল তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে গ্রাজুয়েশনে দেখাচ্ছে, এখন এই সরকার যেন সেটাই মেনে নেয়, কারণ তা নাহলে ওই 15 বছরের রাজনীতির এই 2 বছরে এসে বলবো যে সব নষ্ট করে দিয়েছে। তাহলে একটা মিথ্যাকে আর একটা মিথ্যা দিয়ে আমরা মোকাবেলা করবো। আপনি এই কি বললেন আমাদের? না, এটা আপনি আগামী কয়েকদিন ভালো করে গবেষণা করে নিউজ করেন, আমরা এটার সাথে থাকবো। এশিয়ান জিজ্ঞেস করেন, তখন করবো, এটা করবো। হ্যাঁ বল। তাহলে আমি নৈতিক ভোটিং বার্তায় কাজ করি। আমার একটি প্রশ্ন সেটি হলো, আপনারা বলছেন যে একজন বলেন, হ্যাঁ আমি আপনার ওটাতে উত্তর দিব, ওটাতে উত্তর দিব, ওটা আমি রেখেছি। যে আপনারা বলছেন যে গত 15 বছরে যে উন্নয়নের আখ্যান তৈরি করা হয়েছে সেখানে রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে এই মিথ্যা পরিসংখ্যান থেকে, কিন্তু এই মিথ্যা যে তথ্যের যে পরিসংখ্যান তৈরি করা হয়েছে, কিন্তু আমরা যদি 15 বছরের যে ডকুমেন্ট গুলো দেখি, সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা সহ সব ধরনের সরকারি যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলো তৈরি হয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি যারা কাজ করে। এই যে উন্নয়ন আখ্যান তৈরি হওয়া, সেখানে ব্যবসায়ীদের উপর দায় দিচ্ছেন, আমলাদের কথা বলছেন, কিন্তু গবেষণা প্রতিষ্ঠান যারা এসব ব্যাকএন্ডে কাজ করেছে, এই ডকুমেন্ট গুলো তৈরি করেছে, তারাও কি চামচাতন্ত্রের ভাগিদার ছিল কিনা, সেটা আসলে দায়টা কতটা আপনারা নিবেন, এটি একটি প্রশ্ন। আর গত 15 আমি এত জোরের এত প্রশ্ন দিয়ে না, আমি এইটার উত্তর দিয়ে দিই। আপনি আমার ফরওয়ার্ড পড়েন, ওখানে বলা আছে পরিষ্কার ভাবে যে 3টি রাষ্ট্রের অঙ্গকে কিভাবে কুক্ষিগত করা হয়েছে। তারপর বলা আছে যে রাষ্ট্রের বাইরের যে সমস্ত শক্তি তারা কিভাবে নিয়মান হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে তারা কোঅপারেট হয়ে গেছে, ওটার ভিতরে ঢুকে গেছে। ওখানে ওই কথাগুলো বলা আছে, যেহেতু আপনি একটু যত্ন নিয়ে বললে দেখতে পাবেন। এবং ওইটার উত্তর দিতেই আমি সংক্ষেপে বলি, বিদেশিদের কথা বলা হয়েছে। কোথায় গেলেন? জি জি আচ্ছা, আপনি শুনছেন না? উনি আছেন না, ওনার ফাইন্যান্সিয়াল। আপনি বলেন আরেকটা কি বলতে চেয়েছেন? আরেকটা বলছি যে গত 15 বছরে যেই উন্নয়ন আখ্যান তৈরি হয়েছে, সেখানে আসলে উন্নয়ন আখ্যানের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা তেমন জড়ো ছিল কিনা? আজকে প্রবৃদ্ধি থেকে শুরু করে সব ধরনের পরিসংখ্যানকে যেভাবে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে আপনাদের তথ্যে, সেটা আসলে গত বিগত সময় ছিল কি? আপনি 15 বছর দেশে ছিলেন? আপনি যদি 15 বছর দেশে থাকেন, আপনার সহকর্মীদের সাথে আলাপ করে নিয়ে আমরা কি বলেছি 10-15 বছর ধরে সিপিডি এবং অন্যান্য সানেম এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে কি বলেছে, এই প্রশ্নটার উত্তর আপনি কলিগসের কাছ থেকে শুনে নিন, অথবা পুরানো ভিডিও টিডিও একটু দেখেন, অথবা পুরানো একটা, আজকাল তো কেউ তথ্য উপাত্তের উপরে করে না, মতামত একটা দিয়ে দিল আর কি, ওইটার কোনো দায় দায়িত্ব নাই। তো আপনার দায় দায়িত্ব আমি আপনাকে দিলাম, আগামী 1 মাস পরে আসে আমাকে বলেন যে আপনি গত 15 বছরের কি ভিডিও দেখে আসছেন, কি লেখা দেখে আসছেন, আমাদের প্রথম আলো, ডেইলি স্টার,
স্ট্যান্ডার্ড, বণিক বার্তা, এগুলিতে কি লেখা আমরা লিখেছি এবং সেখানে কি ছিল না ছিল, বুঝেছেন? আমি রঞ্জন বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। হ্যাঁ, একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি চোরতন্ত্রের যে 3টা গোষ্ঠীর কথা বলেছেন, আমরা এখানে দেখলাম যে তাদের মধ্যে একটা গোষ্ঠীর সাথে আপনারা আলোচনা করেছেন, সরকারি শীর্ষ কর্মকর্তাদের সাথে। আমরা আরো দেখলাম যে আপনারা ব্যবসায়ীদের মধ্যে আমেরিকান চেম্বার অফ কমার্স সবার সাথে আলোচনা, আমি শেষ করি প্রশ্নটা, আমেরিকান চেম্বার অফ কমার্স এবং ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে আপনারা আলোচনা করেছেন। এর বাইরেও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর এখানে কোনো কনসালটেশন দেখিনি আমরা। আচ্ছা, দ্বিতীয় কথা, রাজনীতিবিদ, যেহেতু চোরতন্ত্রের একটা বড় দায় পড়ে বিগত আওয়ামী লীগ সরকার আমলে, যেহেতু তারাই ক্ষমতায় ছিল, আপনারা আওয়ামী লীগের কোন রাজনীতিবিদের সাথে কথা বলেছেন কিনা? আমি প্রশ্নটা এই কারণেই করছি, জানতে চাচ্ছিলাম কেন এই চোরতন্ত্রের দিকে তারা ধাবিত হলো। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার শেষ প্রশ্নতে উত্তর করি। আওয়ামী লীগের লোকজন খুঁজে পেলে আমার কাছে পৌঁছায় দিয়ে আমি আলাপ করবো। হ্যাঁ, তো আপনি না, আপনার কাছে হয়তো খবর আছে, আমার কাছে ছিল না, আমি খুঁজে পাইনি। আপনার কাছে যদি খোঁজ থাকে বলেন, আমরা খুঁজে আলাপ করবো। আর বিষয় হলো, যে সমস্ত ব্যক্তিগতের প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে তাদের অনেকেরই নেতৃত্ব শূন্য অবস্থার ভিতরে তারা চলে গেছে বিভিন্ন কারণে, এবং তাদের নিজস্ব গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। আর আপনারা, আমাদের একটা বড় আলোচনার জায়গা ছিল নবীন কর্মকর্তা, নবীন উদ্যোক্তাদের সম্বন্ধে। নবীন উদ্যোক্তাদের আমরা আলগাভাবে আলাপ করেছি, গার্মেন্টসের বাইরে ইত্যাদি। আমরা মনে করেছি তারাই হলো ভবিষ্যৎ, সেই হিসেবে দেখবেন তারা ওই চোরতন্ত্রের অংশ তখনো হন নাই বলে আমাদের কাছে মনে আছে। হ্যাঁ, পেট্রোস আপু বলেন। আমরা কিন্তু এই প্রত্যেকটা মেম্বার এই যে মিটিং এর লিস্টগুলো দেওয়া হয়েছে, তার বাইরেও কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে কেআইআই করেছে, প্রত্যেকে আলাদা আলাদা হয়েছে। 50টা করে এক একজন আমরা কথা বলেছি, প্রত্যেকটা চেম্বারের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, ইনক্লুডিং এফবিসিসি এর প্রেসিডেন্ট ডিরেক্টরদের সাথেও কথা বলেছি। এই আলোচনা হয়েছে, এগুলি আপনার প্রশ্ন উত্তর দিই। হ্যাঁ, বড় ভাইয়ের প্রশ্ন উত্তর দিয়ে আসি। এটার উত্তর কি জাহিদ ভাই দিবেন? আমি আপনারা সাধারণভাবে আমরা বলি যে কোনো গত 15 বছরের আপনারা কাজকর্ম যদি আপনি খুঁজে দেখেন, তাহলে যে কোনো বৈদেশিক কর্মকর্তাদের প্রতিবেদন শুরু হয়, বাংলাদেশ is a country of extraordinary development. It is the fastest growing middle income country in the world. It has shown tremendous structural transformation and everything on that. এইগুলো ওনাদের প্রত্যেকটা রিপোর্টের প্রথম 2-3 লাইন না? ওনারা কি করছে? ওনারা একই রকম ভাবে জিডিপির গ্রোথ রেট ওনারা বিবেচনা করেন, ওনাদের পয়সা দিয়েই তো, টাকা দিয়েই তো এইগুলিকে আপনাকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ওই যে সমস্ত প্রকল্পের কথা বলছি, যে প্রকল্পগুলোতে এখন দেখা যাচ্ছে অর্থনৈতিক ভাবে আর যোগ্যতা রাখে না, ওই প্রকল্পে ওনারা টাকা দেন নাই। ওইটার একটা খারাপ সমীক্ষা মূল্যায়ন হয়েছে, সেই সমীক্ষা মূল্যায়ন ওনাদের কনসালটেন্টরা ছিল না, তাহলে এই দায়িত্ব তাদেরও নিতে হবে না? কারণ ওনার দেশের তো সৎ মানুষের সৎ টাকা আমার দেশে এসেছিল, সেইটাকে সঠিকভাবে ব্যবহার করলো না কেন? যেহেতু এই জিনিসটা একটা, ওনাদেরও এখন আত্মসমীক্ষার সুযোগ হয়েছে। আমরা যেটা বলছি, যখন আপনি একটা স্বৈরতান্ত্রিক কেন্দ্রায়িত সরকার তৈরি করেন, তখন বিদেশিরাও এটাতে ভয় পায়, তারাও তাদের মতো ভূমিকা পালন করবার ক্ষেত্রে অনেক সময় পিছপা হয়ে যায়। এটি আমাদের একটা অভিজ্ঞতার ভিতরে এসেছে। ওনারা যখন জিজ্ঞেস করেছি যে আপনারা আরো জোর দিয়ে বলেন নাই কেন, ওনারা বলেছেন জোর দিয়ে বলে কি অফিস বন্ধ করে দিব? ওনাদের অফিস বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত বিভিন্ন সময় দেওয়া হয়েছে। যেহেতু এই একটা অভিজ্ঞতাও কিন্তু ভিতর দিয়ে গেছে যে কিভাবে শুধু বেসরকারি প্রতিষ্ঠান বা জাতীয় না, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অনেক সময় নমনীয় হয়ে যায় স্বৈরতন্ত্রের সামনে। কিছু বলবেন? এছাড়া তো অবশ্যই ভূরাজনৈতিক বিভিন্ন কারণে এটার এক ধরনের সমর্থনের ভিতরেও তো তারা ছিল, এটা তো কোনো গোপন বিষয় না। ওনারা এখানে এক ধরনের কি বলে কম্প্রোমাইজ করেছেন, ওনারা এখানে একটা সুযোগ দিয়েছেন। এই জিনিসগুলো আমরা একই সাথে, আমরা এই বিদেশি যারা এসেছিলেন তাদের কাছে আমরা এই কথাগুলো বলেছি, ওনারা একটু কুণ্ঠিত হয়েছেন। হ্যাঁ, কিছু বলবেন? এই বাড়ি যাই লাস্ট একটা প্রশ্ন নেন। আমরা এই যে ধরেন যে শ্বেতপত্রটা আপনারা দিলেন, এটা একটা অবশ্যই জাতীয় দলিল। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন যে পাঠ্যক্রমে এটা ইনক্লুড করা যায় কিনা।
আমার 2-3টা প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা ধরেন এই যে গ্রেনেড হত্যা মামলার রায় দেখলাম, একই বিচার ব্যবস্থা, একই আইনের অনেক মানুষের সাজা হলো। একজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 17 বছর ধরে উনি কারাগারে আছেন, আমার যদি ভুল না হয়, বা 16 বছর, সবাই খালাস হয়ে গেছে। মানে এই বাংলাদেশ এখনো তো রেফারেন্স বাকি আছে। জি, বাট কালকে যেটা দেখলাম, আবার এর আগে দেখছি যে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়াই যায় না, কোনোভাবে দেয়া যায় না। একই আদালত, একই সিস্টেমে তৎপর করে সব হয়ে গেল। এই তো বাংলাদেশ আমরা দেখছি। আপনারা যে ডকুমেন্টটা তৈরি করলেন, এই ডকুমেন্ট নিয়ে আবার কোনো শ্বেতপত্র তৈরি হবে কিনা, এই সুযোগ আপনারা রাখতেছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। এই ডকুমেন্ট নিয়ে আর একটা শ্বেতপত্র করার স্কোপ রেখে যাচ্ছে কি? ভয় দেখাচ্ছে? না না না, আমার প্রশ্ন, আপনি যারা বলছেন, আমার সহকর্মীরা বলেছে, আপনি আনসার করেন নাই। আপনি বলছেন বিনিয়োগ হলো না, কর্মসংস্থান হলো না, কিছু যদি না হয়, কিছুই হয়নি। এক সেকেন্ড, যা বলি নাই তা বললেন। আপনি বলছেন বিনিয়োগ কিছুই হলো না, হয়নি শব্দ ব্যবহার করি নাই, যা হওয়ার কথা ছিল তা হয়। ওকে, ঠিক আছে, বিনিয়োগ হয় নাই, কর্মসংস্থান হলো না, তাহলে এই যে প্রতি বছর 16 বিলিয়ন ডলার, না 16 বিলিয়ন ডলার যে চুরি হলো, পাচার দেশের মধ্যেও থাকলো, আরো আছে 16 বিলিয়ন শুধু দেশের বাইরে নিয়ে গেছে, এই টাকার পয়সাটা কোথেকে আসতেছে? এটা আমার 1 নম্বর প্রশ্ন। এটা কি এক্সাজারেটেড কিনা? কারণ আমাদের জিডিপি আমরা যাতে পাই, এই অতিরঞ্জিত তথ্যের পরেও 500 বিলিয়ন ডলারের আমাদের একটা জিডিপি, তার মধ্যে 250 বিলিয়ন ডলার যদি চুরি হয়ে বাইরেই চলে যায়, প্রতি বছরের হিসাব যদি আমি করি, গত 14 into 16, এটা তো গড়ে 16 বিলিয়ন, এটাকে তো ভাগ দিতে হবে ওই বছরের জিডিপি দিয়ে। এটা যদি বাংলাদেশের বর্তমান বছরের জিডিপি 3.4%। স্যার, আমরা যেভাবে নিউজগুলো আসছে যে প্রতি বছর এত বিলিয়ন চুরি হয়ে বাইরে চলে যায়, এবং এটা জিডিপির কত 3.5%, 15 বছরের জিডিপি যোগ করে ওইটা দিয়ে ভাগ দিতে হবে। ওইটা স্যার, তাহলে টোটালি কত গেছে বাইরে? স্যার, এটা যদি টোটাল কত গেছে সেটা তো অন্য জিনিস। জিডিপির পার্সেন্টেজ যদি ধরি, তাহলে তো 15 বছরের জিডিপি যোগ করে ওইটা দিয়ে ভাগ দিতে হবে। জি স্যার, ফিগারটা কত স্যার? এটা কি বলা সম্ভব কিনা স্যার? সেটা সেই চুরির পরিমাণ 3.5% জিডিপি। মানে আমাদের এই 500 বিলিয়ন ডলারের 3.5%। হ্যাঁ, 3.5%। গড়ে 7.5। শুনতে পাই না। আমি আপনার কাছে উত্তরটা চাই দাদা, ওনার ইন্টারভিউ নেন আলাদা করে। আপনার কাছে উত্তরটা চাই দাদা। এই যে আমাদের একই আইনে একবার দেখলাম কারো কোনো দোষ নাই, একবার দেখছি সবাই নির্দোষ। আপনি এখান থেকে আইনমন্ত্রীর কাছে, আইন উপদেষ্টার কাছে যান, আপনার কাছে কেন জিজ্ঞেস করতেছেন? আমি কি আপনার উত্তর দিয়ে কি আমি জেনে যাবো নাকি? আপনার যাবে না স্যার। আমি উন্নয়ন যে বয়ান সেটার ব্যাপারে যখন আপনারা জিজ্ঞেস করছেন, আমার কাছে একটা কথা বারবার মনে হচ্ছে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে ডিসপাইট গভর্নমেন্ট এটাকে পেছনে টেনে ধরে রেখেছে গত 15-16 বছর। রেমিটেন্সের দিকে যদি তাকান, রেমিটেন্সের গ্রোথ 12, 10, 18%, এবং এই গ্রোথটাতে কস্ট অফ মাইগ্রেশন বাড়িয়ে ওটাকে পেছনে টেনেছে সরকার। না হলে এই রেমিটেন্স 30 বিলিয়ন 40 বিলিয়ন হওয়া কোনো ব্যাপার ছিল না। তাহলে আসল জায়গাটায় রাষ্ট্র পেছনে ধরেছে, বাংলাদেশিরা এগিয়ে গেছে। বাংলাদেশিরা এগিয়ে গেছে রেমিটেন্সের মাধ্যমে, ইন্টারনাল মাইগ্রেশনের মাধ্যমে, কৃষিতে উন্নয়নের মাধ্যমে। সো উন্নয়ন রাষ্ট্রের নয়, রাষ্ট্রের বাইরে উন্নয়ন। অনেক ধন্যবাদ। এই আপনারা বাড়ি যান। হ্যাঁ, আর আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই, কারণ হলো এই পুরো যাত্রা আপনারা সাথে ছিলেন এবং আপনারা দেখেছেন আমার কলিগরা কত সংযমে এই সময়কালে কথা বলেছে আপনাদের সাথে। আগামীকাল থেকে ওনারা সকলে মুক্ত মানুষের মতো আপনাদের সকলের উপরে বিভিন্ন মতামত দিবেন এবং আরো বিভিন্ন করবেন। শুধু একটাই হলো, ওনারা কেউ শ্বেতপত্রে